স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন পাবলিক পার্লামেন্টে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি। আমার হাতে ডানে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, আছেন গবেষক কলামিস্ট ও রাজনীতি বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। আমার হাতে বামে আছেন মানবাধিকার কর্মী নূর খান, আছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহীন। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, পাবলিক পার্লামেন্টের আমাদের আজকের বিষয় গণভোট ও পেয়া কে দেবে ছাড়, এ নিয়ে আলোচনা করব বিস্তারিত। তবে শুরুটা করতে চাই এই সময় সবচেয়ে বেশি যে আলোচনায় সেনা কর্মকর্তাদের যারা দোষী সাব্যস্ত হয়েছেন গুমের ঘটনায় তাদের বিচার প্রক্রিয়াটি নিয়ে আলোচনা শুরু করতে চাই। গবেষক কলামিস্ট ও রাজনীতি বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। বেশ কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে, এ নিয়ে আর নতুন করে কোনো ভূমিকা দিতে চাই না, কিন্তু আজকে ঢাকা সেনানিবাসে যে একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা, সেই বাস্তবতায় প্রশ্ন উঠছে যে আসলে সেনা কর্মকর্তাদের এই বিচারের পরবর্তী প্রক্রিয়াটি কি হবে, কারণ হেফাজতে থাকার বিষয়টি কোথায় থেকে হবে এবং এই যে হেফাজতে থাকার ব্যাখ্যাটি আসলে কি হবে, যদিও চিফ প্রসিকিউটর এটা ব্যাখ্যা দিয়েছেন। মানে প্রশ্ন উঠছে যে পুরো প্রক্রিয়াটি আসলে দিন শেষে মানে ন্যায় বিচার নিশ্চিত করা যাবে কিনা, স্বচ্ছতা জবাবদিহিতার জায়গাটা। ধন্যবাদ আপনাকে। আমরা ন্যায় বিচার নিশ্চিত করার পথে যাচ্ছি। আমাদের এখানে দুজন প্রতিষ্ঠিত লয়ার আছে, তারা ব্যাখ্যা দেবেন। আমি যতদূর বুঝি সেটা একটু বলতে চাই। বিচার কিভাবে হবে এটা স্পষ্ট। চিফ প্রসিকিউটর যা কথা বলেছেন যে সেনাবাহিনীর পক্ষ থেকে যখন বলা হয়েছে তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে, কিন্তু আইসিটি এটা একটা বেসামরিক আদালত, সেখান থেকে যখন পরোয়ানা হয়েছে, তাকে যদি পরোয়ানা হয়, উইচ ইজ ভেরি সিম্পল, আমাদের শুধু আইন না, আমাদের কনস্টিটিউশনেই বলা আছে কেউ যদি ডিটেইনড হয় তাকে 24 ঘন্টার মধ্যে আদালতে উত্থাপন করতে হবে। যেহেতু উত্থাপন করা হয়নি এবং আইসিটিকে ফর্মালি বা অফিসিয়ালি জানানোও হয়নি, তাই তারা এটাকে সেই অর্থে গ্রেফতার বলতে প্রস্তুত নন। লজিক্যাল। কিন্তু আমি একটা অন্য জায়গার প্রতি দৃষ্টি আকর্ষণ করব। তারপর তাদেরকে কোথায় রাখা হবে, তারা যদি সেনা হেফাজতের এখানে থাকতে চান ক্যান্টনমেন্টে, তাহলে বলা হয়েছিল যে একটা সাবজেল ঘোষণা করতে হবে, সেই ক্ষেত্রে সেটা হয়েছে এবং আমি এটাকে খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ বলে মনে করি। কেন মনে করি সেটাই আসছি। তারপর তারা যাবেন, যাওয়ার পর আসলে আদালত ডিসাইড করবেন, তারা জামিনও পেতে পারেন টেকনিক্যালি বলছি, না হলে তারা আবার যদি জেলে যান সেই ক্ষেত্রে এই যে সাবজেল ঘোষণা করা হয়েছে সেখানে তারা যাবেন। এখানে জেলের যে নিয়ম কানুন, সাবজেল মানে কিন্তু এটা ঠিক সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকবে না, তখন এটা কারা অধিদপ্তরের নিয়ন্ত্রণে চলে যাবে। সো সব কিছু এভাবে চলবে। সো এখন পর্যন্ত প্রসেস ঠিকঠাক মতো চলছে। কিন্তু আমি একটু অন্য জায়গায় একটু বলতে চাই যে এই কথাগুলো না এত পাবলিকলি হচ্ছে, আমার কাছে এটা ভাল লাগছে না। মানে ধরুন একটা ব্রিফিং সেনাবাহিনী থেকে দেওয়া হলো, এরপর চিফ প্রসিকিউটরের জায়গা থেকে প্রথম গতকাল একটা বেশ দীর্ঘ মানে এই ব্যাপারগুলোকে অ্যাড্রেস করে আমি মনে করি যে খুবই যে ধরনের ভাষায় বলা হয়েছে, তাতে জনগণের সামনে না এই ধরনের একটা পারসেপশন তৈরি হয় যে এদের মধ্যে কি কোনো দূরত্ব আছে, তাদের মধ্যে কি কোনো সমস্যা আছে। এরপর যখন সাবজেক্ট ঘোষণা করা হলো, আজও আবার দেখলাম একই ধরনের মন্তব্য করা হলো। সো কন্টেন্টগুলো যদি দেখি বক্তব্যের এবং ভয়েসের ইনফ্লেকশন বলে, আপনি যখন কথা বলছেন আপনার ইন্টোনেশন, স্ট্রেস কেমন, সেটা দিয়ে মনে হয়। এই কারণে আমি একটা জিনিস মনে করি, এটা কি সামরিক আইনে হবে না এই আইনে হবে। ধরুন বলা হচ্ছে সামরিক আইনে এই ধরনের কোনো ধারা নেই, যদি নাও থাকে টেকনিক্যালি বলছি, অনেকে আবার বলছেন যে আছে। আমি সেনা আইনটা পড়িনি, কিন্তু আইসিটিতে এই জুরিসডিকশন আছে। আর্টিকেল 3-তে খুব ক্লিয়ারলি লেখা আছে যে সার্ভিং অর্গানাইজড ফোর্সের লোকজনকে বিচার করা যাবে। তো এইটা কিভাবে কোনটা হবে না হবে, এই জিনিসগুলো না ইন্টারনালি আমাদের আইসিটির প্রসিকিউশন যে টিম আছে তার সাথে সেনাবাহিনী বসে, বা যদি না বসার পরিস্থিতি সরকার মেডিয়েট করতে পারতো, কিন্তু এই কথাগুলো পাবলিকলি যখন অনেক বেশি আসছে, আমার কাছে এটা সমস্যাজনক মনে হয়। কিন্তু আবার একটি বিষয় আছে, আপনি বলছেন যে পাবলিকলি আসার যে একটু সমস্যা, আবার এই যে একটু রাগঢাক রাখলেও তো কেন জানি আবার রাগঢাক হতো না। আমি কেন বলছি, যেমন ধরুন যখন সেনাবাহিনী বলছে আমরা হেফাজতে নিয়েছি, এদিক থেকে বলছে হেফাজত হয় নাই, এটা গ্রেফতার হয় নাই, এটা করতে হবে। এখন কিছু কিছু জিনিস প্রকাশিত হওয়া আবার বিভ্রান্তি তৈরি করে। জনগণের সামনে যদি এই মেসেজ যায় যে সেনাবাহিনীর মতো একটা এত বড় প্রতিষ্ঠানের সাথে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এখন এই যে আইসিটি যে প্রসিকিউশন টিম, তাদের সংঘাত আছে, সমস্যা আছে, এটা যদি যায় এটা আরো খারাপ মেসেজ দেয় এবং এটাকে উস্কে দেওয়ার মতো কাজ আবার বিভিন্ন মানুষ করছে। ফলে এই ধরনের সন্দেহ, দ্বন্দ্ব, অবিশ্বাস এগুলো যত কম হয় এবং পাবলিকলি যত কম আসে, সেটা তত ভালো হয়। ন্যায় বিচারের জন্য ভালো হবে। ন্যায় বিচারের চেয়ে তার বড় ঝুঁকি আছে। ন্যায় বিচার ইনফ্যাক্ট অনেক দূরের কথা আমি মনে করি। বাংলাদেশ স্টেট এখন যে ভালনারেবল অবস্থায় আছে, সেনাবাহিনী মাঠে আছে, আপনি ডাকছেন যে এখানে অভ্যুত্থান হয়ে যাচ্ছে, তোমরা মাঠে নেমে আসো, লাকিলি কেউ নামে নাই এবং এটা প্রমাণিত হলো। এসব ডাকটাকের ভ্যালু মানুষ দেয় না, কিন্তু তারপরও ধরুন মাঠে সেনাবাহিনী আছে, কিছু লোক নামলো, সংঘাত হলো, এই পরিস্থিতি তৈরির চেষ্টা তো আছে। সো এইগুলো র্যাদার ন্যায় বিচার সাথে আমাদের দেশের অভ্যন্তরীণ
নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মধ্যে আছে। সেই কারণে আমি মনে করি, এটুকু বলে শেষ করি, খুব সফিস্টিকেটেড ওয়েতে এটা ডিল করা দরকার। সেনাবাহিনীর সাথেও তাদের এই যে সাবজেল হলো, তারা এটা চেয়েছেন, তারা ওখানে থাকবেন, হলো, বাকি যা যা আছে তারা বসুক, সরকার দরকার হয় বসে এই জিনিসগুলো সিদ্ধান্ত। আবার আপনার কাছে আসবো, মানবাধিকার কর্মী নূর খান, আপনি তো এই যে গুমের যে কমিশন, সেখান থেকে একবারে যেই মানে নির্মমতা নৃশংসতাগুলো আপনারাই আসলে বের করে এনেছেন আমাদের সামনে করেছেন। এই যে এখন যে বিচার প্রক্রিয়াটা শুরু হলো, যেটা নিয়ে কথা হলো যে এই যে বিভ্রান্তি যেন তৈরি না হয়, খুব সেন্সিটিভলি ডিল করা, এবং আসলে কোন আইনে হবে, আপনারা আসলে বিষয়টাকে কি দৃষ্টিতে দেখছেন? দেখেন, প্রথম হচ্ছে নির্মমতার বিষয়। যদি বলেন যে এখনই মাত্র কেবল জেনেছেন, তাহলে নিজের সাথে নিজের না, মানে আপনাদের মাধ্যমে সেটা আরো বেশি প্রকাশিত হয়েছে। এটা দীর্ঘদিন ধরে বাংলাদেশের বহু মানুষ এই নির্মমতা নিয়ে কথা বলেছে। আপনারা অনেক ভিকটিমের ইন্টারভিউ প্রচার করেছেন, এই জিনিসগুলি এসছে। বলতে পারেন যে এটাকে একটা কাঠামোবদ্ধ করে আমরা জাতির সামনে উপস্থাপন করেছি, এইটুক পর্যন্ত স্বীকৃতি দিতে পারেন। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে যে এই বিচারটি কিভাবে হবে, আপনি যে প্রশ্নটা করেছেন, এইটা আমার মনে হয় সবচেয়ে ভালো উত্তর দিতে পারবেন আইন বিশেষজ্ঞ যারা আছেন তারা। তবে আমাদের যে আকাঙ্ক্ষা, সেই জায়গাটা আমি বলতে পারি। একটা হচ্ছে যে দেখেন, আমি আইনজীবী না, আগেই বলে নিচ্ছি, আমরা গত 15-16 বছর ধরে এই দেশে যে দুঃশাসন দেখেছি, যে স্বৈরশাসন দেখেছি, যে নির্মমতা দেখেছি, যে বর্বরতা দেখেছি, যে নিষ্ঠুরতা দেখেছি, এটি আমরা আসলে আমাদের জীবদ্দশায় 71 সালের ওই পিরিয়ডটা বাদ দিলে আমরা দেখিনি। মুক্তিযুদ্ধের সময়টাকে বাদ দিলে আমরা আসলে দেখিনি। আর ওইটা ছিল যুদ্ধ, আর স্বাধীনতা যুদ্ধ ছিল, একটা পক্ষ ছিল, প্রতিপক্ষ ছিল। কিন্তু গত 15 বছর কি ছিল? 15 বছর তো দেশ শাসন করেছে এই দেশেরই মানুষ। ভোট দিয়ে হোক না দিয়ে হোক, মানুষকে পিটিয়ে, মুখ বন্ধ করে, গলা কেটে, পেট কেটে উঠিয়ে নিয়ে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের নামে মামলা দিয়ে সে তার স্বৈরশাসন বহাল রেখেছেন। এখন সাধারণভাবে আমরা যখন দীর্ঘদিন ধরে রাস্তায় একটা দাবি তুলেছিলাম যে ভাই, এই ঘটনা যা ঘটছে বাংলাদেশে, এইটার একটা বিচার হওয়া উচিত, এটার একটা তদন্ত হওয়া উচিত, এই কথাটা তো সবাই বলেছে। বলার পর আমরা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকার এসে একটা খুবই ভালো কাজ করেছেন, যে একটা কমিশন গঠন করেছেন। আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে কাজ শুরু করেছি। করার পরে হয়তো আরো ভয়াবহ জিনিস সামনে আসছে, যেটা হয়তো আগে আমরা এত ভয়াবহতা অনুভব করিনি, সেটা আমরা সামনে আনতে দেখেছি এবং এনেছি। এবং এইখানে ভিকটিমরা আস্তে আস্তে মুখ খোলার চেষ্টা করলো, যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তারা আস্তে আস্তে মুখ খুলতে থাকলেন, এবং তাদের জবানিতে আমরা এমন কিছু জিনিস জেনে ফেললাম যেটি ভাবতে অবাক লাগে। এবং শুধুমাত্র জাতীয় নিরাপত্তা বা গোয়েন্দা দপ্তর জাতীয় নিরাপত্তার কথা বলে বাংলাদেশের সাধারণ মানুষকে, সাধারণ রাজনৈতিক কর্মী, বিরোধী দলের রাজনৈতিক কর্মী, ধর্মকর্ম একটু পালন করেন, এদেরকে যেইভাবে নির্যাতন করেছে, আপনি চিন্তা করেন তো। আজকে আমরা কোন মুখে বলি যে সমাজে তো অনেক বিতর্ক চলছে এখন, বিশেষ করে এই গুম খুন এবং তার বিচার নিয়ে। দেখেন, এত নির্মমতার পরে একটা শ্রেণী কিন্তু আছে, তারা বিশ্বাসই করে না যে এই ঘটনাগুলি ঘটেছে। তারা মনে করে যে আমরা যাহা কিছু প্রকাশ করতেছি এটা ওই যে এআই না কি বলে, ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এটা হয়েছে, এরকম মনে করে এখন আছে। তো দেখেন, শেষ তো হয়ে যায় না সব। আমরা যে প্রসঙ্গগুলি এনেছি সেটা কোড অ্যান্ড কোড আয়নাঘর বলেন বা জেআইসি বলেন, টিএফআই বলেন, সবই তো আছে, অক্ষুণ্ণ অবস্থায় আছে। এবং এটা তারা চেক করতে পারে, এআই হয়েছে কি হয় না এআই দিয়ে, সেটাও চেক করার সুযোগ আছে। এগুলি না করে একটা বয়ান হাজির করার চেষ্টা হচ্ছে। মানুষ চায় এই ধরনের ঘটনা আর যাতে না হয়। এই না হওয়ার জন্য কিছু কাজ আছে, সেটা হচ্ছে এই ঘটনাগুলি কি ঘটছিল, কারা ঘটিয়েছিল, কেন ঘটিয়েছিল, কিভাবে ঘটিয়েছিল, এই বিষয়গুলি জনসম্মুখে আসা দরকার। এবং
এটার একটা বিচার, মানে যারা করেছে তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে বিচারটা নিশ্চিত করা। আমরা লক্ষ্য করছি সেনাবাহিনী কিন্তু বলছে, সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে বলছে যে তারাও গুম খুনের বিচার চায়। আনুষ্ঠানিকভাবে তো তারা এটা বলছে জনগণের সামনে, জনগণও এটার বিচার চায়। সরকার যারা এখন পরিচালনা করছেন তারাও বলছেন বিচার চায়। কিন্তু মাঝখানে এমন কিছু ঘটনা আমরা লক্ষ্য করছি, বিশেষ করে যেই মুহূর্তে দেশের নির্বাচনের একটা আবহ তৈরি হচ্ছিল, সেই মুহূর্তে যখন জটিল বিষয়, মানে জটিলতার দিকে নেওয়ার একটা আয়োজনও লক্ষ্য করা যাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে পরে আবার বিস্তারিত আপনাদের কাছে আসবো। ভাবতে হবে। বিএনপি ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, এই যে সেনা কর্মকর্তাদের বিচার, যারা গুমের সাথে জড়িত, সে জায়গায় বিচারটা কোন আইনে হবে এবং বিচার পরবর্তী প্রক্রিয়াটি কি হবে, অভিযুক্ত সেনা কর্মকর্তারা কার হেফাজতে থাকবে, এই বিষয়গুলো এখনো স্পষ্ট হয়নি। আর সেই সাথে ডাক্তার জাহিদুর রহমান বলছে, এবং কথাটা তো বলা হচ্ছে যে পুরো পরিস্থিতিকে ঘোলাটে করার এক ধরনের অপচেষ্টা। ধন্যবাদ আপনাকে। দেখুন, এই যে আজকে সেনাবাহিনীর যে সদস্যরা, যে অফিসাররা গুম খুন এবং বিভিন্ন নির্যাতন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত ছিলেন ফ্যাসিবাদের সময়, তাদের বিচার শুধু সেনাবাহিনীর হচ্ছে না, পুলিশের যে অফিসাররা বা জওয়ানরা এই গুম খুন এবং নির্যাতনের সাথে জড়িত ছিলেন তাদের। মূলত এটা বাংলাদেশের পুরো জাতির জন্য একটা দুর্ভাগ্য যে স্বাধীনতার ৫৪ বছর পর আমরা জাতি দেখলাম যে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল ১৭টা বছর একটা ফ্যাসিস্ট। স্বাধীন দেশে, কোন স্বাধীন দেশে? যে স্বাধীন দেশটি আমরা একটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন করেছি, যার মূল মন্ত্রই ছিল গণতন্ত্র, ন্যায় বিচার, মানবাধিকার, অর্থনৈতিক মুক্তি। সেখানে ১৭টা বছর, এই সামান্য ৫০-৫৪ বছরের মধ্যে ১৭টা বছর আমরা ফ্যাসিবাদের জগদ্দল পাথরের মতো ফ্যাসিবাদ আমাদের মধ্যে চেপে বসেছিল। সেই সময়ে সারা দেশে সেনাবাহিনী বলুন, পুলিশ বলুন, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী বলুন, এবং ওই ফ্যাসিবাদের যে দলটি ছিল তারা বলুন, তাদের সকলের নির্যাতনটা প্রথমত ছিল রাজনৈতিক দলের উপরে, দ্বিতীয়ত ছিল পুরো জাতির উপরে, তৃতীয়ত ছিল জাতির অর্থনীতির উপরে, চতুর্থত ছিল জাতির সাংস্কৃতিক সামাজিক সকল কর্মকাণ্ড বা পর্যায়ের উপরে। তারা এই দেশটাকেই সম্পূর্ণ একবারে লুট করে নিয়ে যেতে চেয়েছিল, যে এই দেশে যেন সেরকম একটা আইডেন্টিটি নিয়ে দাঁড়াতে না পারে। আর আজকে যখন সেই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, সেই বিচার প্রক্রিয়া কিন্তু শুধু সেনাবাহিনীর যে অফিসাররা তাদের বিরুদ্ধে না, পুলিশেরও আছে। নট অনলি পুলিশ, যারা যারা এই সমস্ত কিছুর সাথেই সম্পৃক্ত ছিল, অনিয়ম, দুর্নীতি, অত্যাচার, নির্যাতন, এই ফ্যাসিজমের সাথে যারাই জড়িত ছিল, সকলের বিরুদ্ধেই কিন্তু বিচারটা করতে হবে বা এর প্রক্রিয়া কিন্তু চলছে। আর যে কারণে আজকে দেশটা অনেকটা টালমাটাল হয়ে গেছে, এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। তবে টালমাটাল যতই হোক, দেশটাকে তো ঠিক করতে হবে। যারা এই ১৭ বছরের ফ্যাসিবাদ এই দেশে এস্টাবলিশ করেছে, যদি এর নিরপেক্ষ বিচার না হয়, তাহলে আবারও এর ছোবল আসবে না, তা তো বলা যাবে না। আমরা কি চাই? আমরা চাই যে ফ্যাসিবাদ বা ফ্যাসিবাদী সরকার যেভাবে যেন তেন বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছিল, এখন যেন আমরা বিচার ব্যবস্থাটাকে এমন একটা পর্যায়ে নিয়ে আসতে পারি যে ফ্যাসিবাদ এই দেশে জগদ্দল পাথরের মতো চেপে বসে অত্যাচার নির্যাতনের মধ্যে ছিল,
তাদের বিচার প্রক্রিয়াটা হবে স্বচ্ছ। সেখানে যত অবস্থাটার অবনতি ঘটুক আমরা সকলে মিলে সেটাকে ধরে রাখবো। আমি একটা ছোট্ট উদাহরণ আপনাকে দেব যে ফ্যাসিবাদটা কি রকম ছিল। বিরতির পরে এসে এই আলোচনা আয়োজন কাছে শুনে একটু বিরতিতে যাবো, এসে আপনার কাছে আমি আরো বিস্তারিত শুনবো। এনসিপির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহীন, যে 3 জনের বক্তব্য শুনছেন এবং এই কথাটা তো আছে যে ন্যায় বিচার নিশ্চিত করা, 16 বছরের যে গুম খুনের বিচার এবং এই যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে সেনা কর্মকর্তা তো বেশি আলোচনা হচ্ছে আরও যে ন্যায় বিচারটা নিশ্চিত করার পথটা যেই পথে এগুচ্ছে ঠিক আছে কিনা, এবং বিশেষ করে দেশের যখন এই টালমাটাল বা নাজুক পরিস্থিতি যেভাবেই বলি। জি, আপনাকে ধন্যবাদ। আমি একজন আইনজীবী। আমি খুব স্পষ্ট মনে করতে পারি 2016 সালে ব্যারিস্টার বীর আহমদ বিন কাশেম আরমান, উনি আমার কলিগ ছিলেন। আমরা 2016 সালে একদিন পাশাপাশি রুমে বসেছিলাম, আমার এই রুম, ওনার রুম পাশের রুম। উনি দরজা বন্ধ করে খটখট করে বের হয়ে যাচ্ছে 9:30টার দিকে। যাওয়ার সময় বাসায় গেলেন 11টা, 11:30টার দিকে শুনলাম আরমান ভাই গুম হয়েছে, তাকে র্যাব নিয়ে গেছে। এরপরে 8.5 বছর আর পাওয়া যায়নি। ইভেন এটা শোনার পরে আমরা প্রত্যেক বছরই আমরা যারা চেম্বারের কলিগ ছিলাম ওই বিশেষ দিবসে আমরা তাকে স্মরণ করতাম, সবসময় তার খোঁজ নেওয়ার চেষ্টা করতাম যে কোথায় আছে, কিভাবে আছে। বিভিন্ন সময় বিভিন্ন সোর্সে জানতাম যে তিনি বেঁচে আছেন, কিন্তু কোথায় আছেন, কিভাবে আছেন এটা জানতাম না আমরা। তো এই ট্রমা কিন্তু আমাদের মধ্যে ছিল যে আমাদের একটা কলিগ সে নাই হয়ে গেছে, কোথায় আছে তার কবর জানি না, লাশ জানি না, কী অবস্থায় আছে। আরমান ভাই যখন 2024 সালে মুক্ত হয়ে আসলেন, এরপরে আমাকে দায়িত্ব দিলেন তার গুমের বিষয়ে অভিযোগ দায়ের করার জন্য গুম কমিশনে। তো এটা খুব মজার বিষয় হলো আজকে এখানে নূর খান ভাই আছেন, আরমান ভাইয়ের সাথে বসে আমি লাইন বাই লাইন তার কথা শুনে নোট ডাউন করে তার গুমের সমস্ত তথ্যগুলো ইনকর্পোরেট করে আমি একটা গুম কমিশন অ্যাপ্লিকেশন দিলাম। এবং নূর খান ভাই তখন আমাকে ডেকে নিয়ে বসে পাশে মানে লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে পড়ে তথ্য জেনে তারপরে তিনি এটা রিসিভ করে রেখেছিলেন। তো এই গুমের যে বিষয়টা শুরু থেকেই আমরা এটা মানে দেখেছি এবং এখন বিচারের সাথেও আমরা চাই বিচার হোক। যেহেতু আইনজীবী হিসাবে আসি, আমি যেটা বলতে পারি, জাহেদ ভাই বলছেন একটা বিষয় যে সেনাবাহিনীর সাথে মিলে এটা কীভাবে করা যেত। আমি যতটুকু জানি প্রসিকিউশন সার্ভিসে যারা আছেন এখন ট্রাইব্যুনালের, তারা এই যাদের বিরুদ্ধে এখন ওয়ারেন্ট জারি হয়েছে সম্ভবত প্রত্যেকের সাথেই তারা বসেছেন, তাদের সাক্ষাৎকার নিয়েছেন, তাদের বক্তব্য নিয়েছেন, সেনাবাহিনীর সাথেও বোধহয় বসেছেন। সেনাবাহিনীর আইএসপিআর বক্তব্য অনুযায়ী যেটা দেখা যায়, তারাও কিন্তু এর বিচার চায়, যারা অপরাধী, যারা পারপেট্রেটর। কিন্তু আমরাও মনে করি কোনো সাধারণ একজন ব্যক্তি যিনি অপরাধী না, তিনি যেন এর মাধ্যমে সাফারার না হয়, এটা আমাদের প্রত্যাশা। একজন ওই আইনের একটা ভাষা আছে যে 10 জন অপরাধী খালাস পাক, কিন্তু একজন যেন শাস্তি পেয়ে না যায় কোনো কারণে, একজন নিরাপদ ব্যক্তি, হ্যাঁ একজন নিরাপরাধ ব্যক্তি যেন সে শাস্তি পেয়ে না যায়। তো আমি মনে করি যে ট্রাইব্যুনালে যারা আছেন এখন তারা এটা অবশ্যই চেষ্টা করবেন যেন নিরপেক্ষভাবে, যদি রিয়েল পারপেট্রেটর হয়, যদি সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি তার থাকে, মানে তাকে যেন সাজা দেওয়া হয়। তবে আমি একটা বিষয় নূর খান ভাইয়ের সাথে একটু অ্যাড করতে চাই যে কমিশন অফ ক্রাইম, অপরাধটা কিভাবে হলো সেই বিষয়গুলো এখানে আসা উচিত। শুধুমাত্র যে একজনে ধরে নিয়ে আসছে, আমি ওই সময় চিফ ছিলাম, ডিজিএফআই হেড ছিলাম বা র্যাবের হেড ছিলাম, এই জন্য আমার শাস্তি হবে, কিন্তু কে ধরে নিয়ে আসছে, কিভাবে ধরে নিয়ে আসছে, কিভাবে তিনি গুম হলেন, কোথায় এখন ডেড বডি গেল, এগুলো গুম কমিশন থরলি বোধহয় ইনভেস্টিগেশন করেছে এবং সেখান থেকে তাদের সাপোর্ট নিয়ে হলেও এটা ইনভেস্টিগেশন করে বের করে তারপর বিচার হওয়া উচিত। ডাক্তার জাহিদুর রহমান, আপনাকে দিয়ে যেমনটা শুরুতেই বলছিলাম, আজকের বিষয়ে গণভোট ও পিআর কে দিবে ছাড়, এই যে একটু একটু করে যদি যাই পিআর নিয়ে যদি আলোচনা করেন, এই আলোচনা দীর্ঘদিন ধরে চলছে, আপনারাও বলছেন, আমরাও শুনছি, নির্বাচনের 4 মাস বাকি, এখনও পিআর নিয়ে মাঠে যে মানে পাল্টাপাল্টি মন্তব্য, যে আমরা যখন কথা বলছি আজকেও এই দাবিতে জামাত সহ ইসলামী দলগুলোর কর্মসূচি আছে, বিএনপি এক অবস্থান নিয়েছে, মানে যে বিএনপি তো আজকেও বলেছেন, বিএনপি মহাসচিব বলেছেন পিআর নিয়ে চলমান আন্দোলন উদ্বেগজনক, পিআর পদ্ধতি আসলে জনগণ বোঝে না, জনগণ তো আসলে এখন নির্বাচনটা বুঝতে চায়, এই নির্বাচনটা বুঝবে কিভাবে? বাংলাদেশে পিআর বলেন, এখন আরেক সংকট শুরু হয়েছে, গণভোট এগ্রি করেছে কিন্তু এটা কখন হবে, এটা নভেম্বরে নাকি জাতীয় নির্বাচনের সাথে হবে? আমি একটা কথা বলি শুরু থেকে, এই যে যাবতীয় যত জুলাই সনদ নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে যেসব ডিসপিউট আছে, এটা মেজর কারণ আসলে পলিটিক্যাল। রাজনৈতিক দলগুলো চায় কে কাকে ডিফিট করে যেতে পারে। যেমন একটা উদাহরণ দিই, জুলাই সনদ বাস্তবায়ন আগে হতে হবে, এর অন্তর্নিহিত বক্তব্যটা কি বলেন তো? এর অন্তর্নিহিত বক্তব্য হচ্ছে, পপুলার পারসেপশন হচ্ছে বিএনপি ক্ষমতায় যাবে, আজম ভাইরা ক্ষমতায় গিয়ে এটা বাস্তবায়ন করবে না,
মানে এর অন্তর্নিহিত কথা এটা। তো জনগণের সামনে অন্য দলগুলো মেসেজ দেওয়ার চেষ্টা করছে বিএনপি বিট্রেয়ার, আমরা বিএনপিকে বিশ্বাস করি না। সো এরকম রাজনীতিটার পেছনে ঘুরছে। নাম্বার 2 হচ্ছে জামায়াতে ইসলামী পিআর লোয়ার হাউসে বলে এক উদ্ভট শব্দটা কিন্তু আমি সজ্ঞানে বলছি, যে আবার বললাম, কোথাও কখনো আলোচনা ছিল না। হ্যাঁ, ওনারা কিন্তু অনেকদিন থেকে এটা কথা বলেন না তা না, কিন্তু এই যে ঐক্যমত্য কমিশন যখন আলোচনা শুরু করলো তখন জামাত এটা এইভাবে প্রবলভাবে বলে নেই। এটা মাস 3 আগে তারা হঠাৎ করে ইসলামী আন্দোলনের একটা সমাবেশ হলো, সেখানে বললো, তারপর তারা বললেন, এখন একবার মাঠে ভালোভাবে মাঠে নামলেন। এখন সমস্যা যেটা হয়েছে সেটা বলি, জামাত এটাকে নিয়ে ওভারপ্লে করে ফেলেছে। এখন আপনি নিশ্চিত থাকতে পারেন এটা লোয়ার হাউসের এই পিআর দিয়ে নির্বাচন হচ্ছে না। এখন সমস্যা হচ্ছিল কি জানেন, ওনারা পিআর দিয়ে এই মুভমেন্টের কারণে আপনার এই শোতে আপনি কতগুলো শো করেছেন বলেন তো? জামাত দেখলো যে আমি তো খুব আলোচনায় থাকতে পাচ্ছি, খুব মজা পাচ্ছি। 1-1.5 মাস বাংলাদেশের যত টিভি শোতে আমি কতগুলো শোতে যেটা নিয়ে কথা বলেছি তার কোনো ইয়াত্তা নেই। তো জামাত মজা পেয়ে গেল, আমরাই এখন টক অফ দ্য কান্ট্রি। সমস্যা যেটা বাদবানার রিস্কটা বোঝে নাই। এই যে আমি এত ওভারপ্লে করছি, কয়েকদিন পর তো যখন এটা পারবো না তখন তো দেখা যাবে আমি ডিফিটেড। এখন জামাত করছে কি, যেহেতু এটা ডিফিটেড, তাদের একটা বিজয় লাগবে। এখন সেটা যদি নভেম্বরে একটা গণভোট করে সেটা দেখানো যায় তাহলে তারা খানিকটা বিজয় নিয়ে যেতে পারে। এবং আমি ধারণা করি নভেম্বরে গণভোটের দাবি বিএনপি কোনোভাবেই মানবে না। সমস্যা থাকুক না থাকুক, ইজ এ ডিফারেন্ট ডিবেট। প্রধান কারণ হচ্ছে বিএনপি সেও পরাজিত হতে চাইবে না। দুই পক্ষ এখন আসলে শক্তির পরীক্ষায় নেমেছে, সেই শক্তির পরীক্ষা দিয়ে যেটা দাঁড়াবে সেটা কিন্তু নির্বাচনে। আমি আপনাকে যে প্রশ্নটা করছিলাম যে মানুষ তো নির্বাচন চায়, নির্বাচন হবে, আমি মনে করি নির্বাচন হবে, কারণ শেষ পর্যন্ত খুব বড় কেওস হয়ে নির্বাচন যদি বানচাল হয়, সেটা যার কারণেই হোক না কেন, এটার প্রথম কথা হচ্ছে এরপর কি আসবে আমরা জানি না। আমাদের একটা প্ল্যান থাকে মাথায় যে না, অনেকে চিন্তা করছে কি, যেমন ধরুন একটু উদাহরণ দিই, কু ঘটছে কিনা সবাই রাস্তায় নেমে আসো। সমস্যা হচ্ছে কুটা যদি, আমি খোলামেলা বলে ফেলি, এগুলো বলে ফেলা ভালো, এগুলো নিয়ে রাগঢাক করার দরকার নেই। কু যদি জেনারেল ওয়াকার করে তাহলে কারো কারো অসুবিধা আছে, কিন্তু কেউ চান আবার যে তাকে সরিয়ে যদি অন্য কোনো জেনারেল কু করেন সেটা আবার ভালো হতে পারে কারো। তখন সবাই বলে যে ওনাদের পাশে থেকে কুতে সাহায্য করো। কথাটা যে জন্য বলছিলাম, আপনার প্ল্যান মতো কিন্তু সব নাও হতে পারে। তখন 1-11 আমাদেরকে দেখিয়েছে বিপদে পড়ে রাজনৈতিক দলগুলো। ওনাদের যদি শিক্ষা হয়ে থাকে তাহলে তারা সেটা বুঝবেন। আর নাম্বার 2 হচ্ছে, যেই দলই হোক, সেটা বিএনপি, জামায়াত বা অন্য কোনো দল, যদি দেখা যায় তাদের কারণে নির্বাচন ভণ্ডুল হয়ে বাংলাদেশ অস্থিতিশীলতার মধ্যে ঢুকে গেছে, তার রাজনীতি কিন্তু খুব বড় প্রশ্নের মুখে পড়বে। সে কারণে আমি মনে করি তারা পারস্পরিক চাপ তৈরির চেষ্টা করছে। বিশেষ করে জামায়াত বিএনপির কাছ থেকে কিছু লেভারেজও চায়। কি চায় আপনি চাইলে আমরা আগেও বলেছি, পরেও বলতে পারি, সেই সুবিধাগুলো যদি সে পায় নির্বাচনের দিকে যাবে, আর না পেলেও আসলে যাবে, কারণ জামাত তো এই ঝুঁকি নেবে না যে তার কারণে নির্বাচনটা নষ্ট হয়েছে। জি, এবার একটু আপনার কাছে আগে শুনবো মুজাহিদ ইসলাম শাহীন। এই যে আপনি তো এনসিপির প্রতিনিধিত্ব করছেন, যে পিআর নিয়ে ওভারপ্লে, নভেম্বরে গণভোট। এক সেকেন্ড, পিআর নিয়ে কিন্তু আমি আপার হাউসের পিআর এর পক্ষে আমি আছি, মানে ওভারপ্লে বলতে আমি লোয়ার হাউসের পিআর নিয়ে বলছি। এই যে লোয়ার হাউসের পিআর নিয়ে ওভারপ্লে, নভেম্বরে গণভোট নিয়ে এক ধরনের মাঠের যেই দাবি, পাল্টা দাবি, এবং দিন শেষে রাজনৈতিক দলগুলোই যে 1-11 প্রেক্ষাপটে বিপদে পড়ে। এই জায়গায় এনসিপিও তো, আপনি তো পিআর গণভোট নিয়ে বলবেন, এনসিপিও তো এক জায়গায় প্রতীক নিয়ে কেন জানি মানে এক ধরনের এক জায়গায় অনড় বসে আছে। প্রধান নির্বাচন কমিশনার বললেন যে তাদের হাতে আসলে কিছু নেই, সে জায়গায় আপনারা ছাড় দিচ্ছেন না। এই যে পিআর বলি, গণভোট বলি, আপনাদের প্রতীক বলি, সব মিলে যদি এক জায়গায় এইভাবে অনড় থাকেন, নির্বাচনের যে প্রশ্নটা। জি, ধন্যবাদ। জাহিদ ভাই কিন্তু আমাদের এনসিপির পিআর এর সাথে একমত। তিনি কিন্তু আপার হাউজে পিআর চাই, আমরাও আপার হাউজ মানে পিআর চাই, মানে হাউজে পিআর চাই। এখন এখানে বিষয়টা হলো যে আপনি প্রতীকের যে বিষয়টা, প্রতীক কিন্তু আমরা শুরুতে মানে আমরা এখনই বলিনি। আমরা যখন আবেদন করি, আমাদের আবেদনের ওখানে দেখবেন আবেদনের ফর্মের মধ্যে উল্লেখ করা আছে আপনি কোন প্রতীক চান। আমরা বলেছি আমরা শাপলা প্রতীক চাই। এই শাপলা প্রতীক দিলে সমস্যা কী ছিল? অনেকে বলে যে এটা হলো জাতীয় প্রতীক। আসলে সংবিধানে জাতীয় প্রতীকের যে সংজ্ঞা আছে, সেক্ষেত্রে আপনার হলো পাট পাতা, ধানের ছড়া, স্টার, এরপরে ভাসমান শাপলা, সবগুলো মিলে জাতীয় প্রতীক সংবিধানের ল্যাঙ্গুয়েজ অনুযায়ী। এখন আপনি দেখেন এখানে জাতীয় ফুল শাপলা, আপনি এটা বলতে পারেন জাতীয় ফুল আপনি কেন নেবেন? তা আপনি জাতীয় বাঘ কেন দিয়েছেন? আপনি জাতীয় পশু বাঘকে কেন দিয়েছেন? আপনি জাতীয় ফল কাঁঠালকে কেন আপনি দিয়েছেন? সুতরাং আপনি জাতীয় ফুল শাপলাকেও তো দিতে পারেন। আপনি যদি বলেন যে না, ডিজিএফআইয়ের ওখানে শাপলা প্রতীক আছে, এই জন্য ওটা দেওয়া যাবে না, তা আপনি দাঁড়িপাল্লাকে কেন দিচ্ছেন? দাঁড়িপাল্লা তো হলো আপনার সুপ্রিম কোর্টের প্রতীক। সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে ঢুকলে আপনি দেখবেন বড় আকারে লেখা আছে আপনার ওই যে মানে শাপলা দেওয়া আছে, মানে দাঁড়িপাল্লা দেওয়া আছে। এখন এটা হলো
ইলেকশন কমিশন সিইসির সাথে আমি বসেছি, তাদের কোনো আসলে কোনো মানে রিজনেবল ব্যাখ্যা নেই। তারা কোন জায়গা থেকে গাইডেড হচ্ছেন, কিভাবে বলতেছেন, কোথা থেকে প্রত্যাদেশ পায় আমরা জানি না, শাপলা আমরা দেব না। আপনি দেখেন যে ইলেকশন কমিশনের বিধি সংশোধন করে তারা অনেকগুলো প্রতীক এখানে নিয়ে আসলো, শাপলা আনলে কি হতো, তার কোনো সমস্যা তো ছিল না। আপনি প্রতীক কেন দিবেন? আপনি সাধারণ মানুষ যে প্রতীকটা চিনে আপনি সেই প্রতীক দিবেন। আপনি দেখেন আপনি কুলা দিছেন, আপনি কুলা ঢেকি, তা আপনি শহরের গুলশানের লোকজন ইয়াং তরুণরা কি এখন কুলা ঢেকি চিনে? তাহলে আপনাকে তো বাস্তবের সাথে মানে মিলাতে হবে। আপনি যদি কম্পিউটার দেন, আপনি যদি এমন কিছু দিবেন যেগুলো সবাই চিনে। আপনি এখন নতুন নিয়ে আসছে মোবাইল ফোন, সবাই চিনে, শিশু থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা সবাই চিনে। শাপলা এমন একটা জিনিস এটা সবাই চিনে। আপনি ধানের শীষ, এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, নৌকা প্রতিষ্ঠিত হয়ে গেছে। এখন আমরা তো এই মুহূর্তে এসে রাজনীতি করতে চাই, আমরা ইয়াং সমাজ, তরুণ সমাজ, আমরা তো রাজনীতি করতে চাই, আমাদেরকে মানুষ ভোট দিতে চাই। আমাদের ভোটের প্রতীকটা যেন সার্বজনীন হয়, সমগ্র মানুষ যেন চিনে, এই জন্য আমরা শাপলা চেয়েছি। আমরা কোনো কেওয়াস করি নাই। আমরা এখন পর্যন্ত সর্বশেষ সিইসিকে বা ইসিকে আমরা চিঠি দিয়েছি, ইলেকশন কমিশনকে, এবং শাপলা দেওয়ার পক্ষে কী কী রিজনিং আছে, লিগাল রিজনিং, ফ্যাকচুয়াল রিজনিং, এভরিথিং আমরা ওই অ্যাপ্লিকেশনের মধ্যে বলে দিয়েছি। নির্বাচন কমিশন তো জানিয়েছে যে নির্বাচন কমিশন জানিয়েছে। আমরা এখনও বিশ্বাস করি যে ইলেকশন কমিশন যে কোনো সময় চাইলে তিনি 10টা 5টা 1টা 2টা প্রতীককে ইনকর্পোরেট করে বিধি সংশোধন করে অন্তর্ভুক্ত করে এটা কিন্তু বরাদ্দ দিতে পারে। পিআর আর গণভোট নিয়ে মাঠে এটা এমন কোনো আইন না যেটা তিনি সংশোধন করতে পারেন। এটা ইলেকশন কমিশন যখন তখন চাইলে এটা করতে পারেন। এটা আজকে সন্ধ্যায় চাইলে আগামীকাল সকালে সম্ভব। আপনি পিআর এবং গণভোট নিয়ে মাঠে যা হচ্ছে, পিআর আমরা হলো আপার কক্ষে পিআর চাই, এবং এই পিআর এর পক্ষে মানে অন্য যে দলগুলো বিএনপি সহ সবাই অলমোস্ট একমত হয়েছেন। এবং হলো গণভোটের যে বিষয়টা, আমরা মনে করি যে আপনি দেখেন গত কয়েকদিন আগে একটি মানে ঐক্যমত কমিশনে আলোচনা হয়েছে যে ইলেকশন করা সম্ভব কিনা। একজন ইলেকশন কমিশনার হঠাৎ করেই তিনি বলে দিলেন হ্যাঁ ইলেকশন ফেব্রুয়ারিতে সম্ভব। মানে উনি দেখেন যে বড় বড় দলগুলো কোন দিকে যায় সেদিকে ওনারা হলো মানে আপনার কথা বলে। এখন আপনি দেখেন যদি আপনার পিআর মানে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যদি গণভোট হয়, আপনার এই গণভোটের মধ্যে প্রশ্ন থাকবে কয়টা, এটা কিন্তু এখনো ডিসাইড হয় নাই। আপনি দেখেন 1977 সালে যে গণভোট হয়েছে একটা প্রশ্ন ছিল, সেখানে সারা দেশের মানুষ খুব ভালোভাবে গণভোট দিয়েছেন, হানা ভোট দিয়েছেন, এবং জিয়াউর রহমান সাহেব চমৎকার করে তিনি পরবর্তী ইলেকশন দিয়েছেন এবং তার শাসনকে বৈধতা দিয়েছে সবাই জনগণ। এখন যদি পিআর বাস্তবায়নের জন্য যদি কোনো পুলিং এজেন্ট লাগবে না, কোনো ইলেকশন কমিশনের অত কোনো মানে কর্মযোগ্য নাই, একটা দুইটা প্রশ্নের মধ্যে দিয়ে যদি এটা আপনার যদি থাকে মানে গণভোট হয়, আমার মনে হয় ইলেকশন কমিশন যে কোনো সময় বাস্তবায়ন করতে পারে। এখন এখানে রাজনৈতিক সদিচ্ছার যে বিষয়, এটা যদি সবাই মেনে নেয় তাহলে এটা হতে পারে। আপনারা কি চাচ্ছেন? আমরা এনসিপি চাচ্ছি যে যদি পিআর যদি গণভোট হয়, আমরা এর সাথে আমরা একমত, গণভোট হতে পারে। যদি ইলেকশন আগেই, হ্যাঁ মূল ইলেকশনের আগেই গণভোট হতে পারে। তারপরে এনসিপির আগেও একটা স্ট্যান্ড ছিল যে গণভোট আমাদের যে মূল যে ভোট হবে, ইলেকশন হবে, নির্বাচন হবে, জাতীয় সংসদ নির্বাচন, সেখানে হতে পারে। বাট এখন আমরা মনে করি যে আমরা এই গণভোট আগেও হতে পারে বা ওই সময় হতে পারে, তবে আগে হলে ভালো। তাহলে মানুষ যখন মানে জাতীয় সংসদ নির্বাচন হবে তখন যে সময় হবে, টাইম কনজিউমিংয়ের যে বিষয়টা, সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে যে সমস্যাটা হবে জনগণের, যে একদিনে সে গণভোট দিবে আবার হলো জাতীয় সংসদের ভোট দিবে, একটা ঝামেলা বা একটা প্যাচ লেগে যেতে পারে। এই জন্য নিরপেক্ষ মন ও মগজ নিয়ে আপনার যদি গণভোটটা আগে দিতে পারে তাহলে সেটা ভালো হয়, আমরা এটা এনসিপির পক্ষ থেকে মনে করি। জি, অ্যাডভোকেট আহমেদ আজম খান, এই যে পিআর এবং গণভোট নিয়ে আজকে জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে জাতীয় নির্বাচনের দিন যদি গণভোট হয় তাহলে আমছালা দুটোই যাবে, তারা আগেই যাচ্ছে নভেম্বরেই। দেখুন, আমছালা যদি দুটোই যাওয়ার চিন্তা করেন তাহলে ওনারা এখন মাঠে কেন? এই প্রশ্ন তো ওনাদেরকে করাই যায়। একদিকে ওনারা বললেন ঐক্যমত্য কমিশনে যে আমরা সকলে একমত যে পিআরটা হবে আপার হাউজে, লোয়ার হাউজে কোনো পিআর নেই। হঠাৎ করেই ইসলামী আন্দোলনের সাথে মাঠে নেমে গেলেন যে আমরা লোয়ার হাউজেও পিআর চাই, এ নিয়ে মাঠ গরম করছেন। আবার অন্যদিকে কি করছেন, জামায়াতের প্রত্যেকটা প্রার্থী মাঠে ভোট চাচ্ছেন। তো একদিকে আপনি পিআরের কথা বলবেন লোয়ার হাউজে, আরেকদিকে 300 পিআরে তো কোনো প্রার্থী থাকবে না, আরেকদিকে 300 প্রার্থী নমিনেশন দিয়ে মাঠে প্রতিদিন সকাল থেকে রাত অবধি, আমার কাছে খবর আছে, স্পেসিফিক খবর আছে যে তারা মাঠে, এবং তাদের বেতনভুক্ত লক্ষ লক্ষ মহিলা কর্মী
এখন মাঠে সারা দেশে, এবং কাদের পক্ষে? ওই প্রার্থীর পক্ষে। তো একদিকে পিয়ারের কথা বলবেন, আরেকদিকে 300 আসনে প্রার্থী দিয়ে প্রচারে নামবেন, এবং তাদের হাজার হাজার কোটি টাকার বাজেট। এটা আমরা দেখতে পাই, স্বচক্ষে দেখতে পাই তাদের এই দৃশ্যমান খরচগুলো। তো এই যে দ্বিচারিতা বাংলাদেশের রাজনীতিতে, এগুলো তো আর মানুষ দেখতে চায় না। এগুলো তো অতীতে মানুষ দেখেছে, আওয়ামী লীগ বা এরশাদের কাছ থেকে, এগুলো তো মানুষ দেখতে চায় না। এই জিনিসগুলো মানুষের সামনে কিন্তু তাদেরকে প্রশ্নবিদ্ধ করছে। ডাক্তার জাহিদ একটা কথা বলেছে যে জুলাই সনদ বাস্তবায়নের পরে নির্বাচন। এটা কেন? যে বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপি এই জুলাই সনদ যদি প্রতিশ্রুতি না রাখে, বাস্তবায়ন না করে, সেই জন্যে আমি এর সাথে আর একটু যোগ করব, খুবই চমৎকার বলেছে, যোগ করব যে বাস্তবতা উটা না, বাস্তবতা হলো যে বাস্তবায়নের সনদ বাস্তবায়নের পরে নির্বাচন, এতে করে যদি আমি আরও একটা বছর নির্বাচনটা পিছিয়ে দিতে পারি, কারণ বাস্তবায়নে তো সময় লাগবে। আমি যদি, এটা হলো নির্বাচন পেছানোর একটা ফন্দি ফিকির ছাড়া আর কিছু না। এখন এই যে আপনি নভেম্বরে গণভোট, নভেম্বরের গণভোটের কথা বলেন, আমি আমার পার্টির ডিসিশন এখন পর্যন্ত জানি না, তবে জাতীয় নির্বাচনের আগে যদি এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট হয়, হতে পারে, তবে সেটা নির্বাচনের আগে পরিবেশটা কোথায় নিয়ে যায় সেটাও কিন্তু দেখার বিষয় আছে। এখন বলতে চাচ্ছেন গণভোটের কারণে নির্বাচনের পরিবেশ দিন শেষে কোথায় গিয়ে দাঁড়ায়? কারণ হলো যে গণভোটটা তো সারা দেশের একটা ব্যাপক, ওই নির্বাচনের মতোই কিন্তু একটা বিরাট রকমের প্রতিযোগিতা শুরু হবে, ভোট দিতে যাবে মানুষ। শুধু তাই না, এটা অনেক রকমের হিসাব নিকাশ আছে তখন দলগুলোর ভেতরে। তো যে কারণে তখন পরিবেশটা কেমন হয় বলা কিন্তু খুব মুশকিল। তারপরেও আমি মনে করি যে এটা নিয়ে এখনই খুব জোরালো মন্তব্য আমি করতে চাই না, যে এই নভেম্বরে গণভোট, সামনে জাতীয় নির্বাচন, কেন এই বিষয়গুলোকে জটিল করা হচ্ছে জানি না। তবে একটি নির্বাচিত সরকারের উপর সকলেরই আস্থা থাকা দরকার, আর সেই আস্থা যদি নির্বাচিত সরকার না রাখতে পারে, পরবর্তী নির্বাচনে তার জবাব জনগণ দেবে। আর তো সিলমারার নির্বাচন হবে না, আর তো রাতের ভোট দিনে হবে না, আর তো একজনের সিল আর একজনে দেবে না, কারণ প্রত্যেকটা নির্বাচনের আগেই কেয়ারটেকার গভর্নমেন্ট হবে। অতএব এখানে আস্থা যদি চলে যায়, ওই রাজনৈতিক দলটির অবস্থাই তো বেহাল হবে। অতএব আস্থা রাখা উচিত। আর প্রতীকের যে বিষয়টা বললেন, এনসিপির সম্মানিত নেতা যেটা বললেন, আমার কাছে বিষয়টা ভালো লেগেছে, যে কিছু স্পর্শকাতর প্রতীক না দেয়া ভালো। যেমন জামায়াতের দাঁড়িপাল্লা, এটা সুপ্রিম কোর্টের প্রতীক আজকে না, তো একেবারে 1947 সাল থেকেই, এবং এটা ওই পৃথিবীর অনেক দেশের সুপ্রিম কোর্টের আদালত, মানে ইয়ের প্রতীক, কি বলে, জুডিশিয়ারির প্রতীকই দাঁড়িপাল্লা, এমনকি আমেরিকার সুপ্রিম কোর্টেরও। তো এই থেমিস, তো এই প্রতীকটা দেওয়া যে নির্বাচন কমিশন দিয়েছিল অনেক আগে, এবার তো দ্বিতীয়বারের মতো পেয়েছে জামাত, তখনই এটা ছিল মারাত্মক ভুল। এবার এই ভুলটা সংশোধন করতে পারত এই নির্বাচন কমিশন আলাপ আলোচনার মধ্য দিয়ে, কিন্তু কমিশন সেই উদ্যোগটি গ্রহণ করেনি। এটা আমি বলবো কমিশনের দ্বিতীয় একটা বিশাল আরেকটি ভুল। এই ভুলটা যদি না হতো, তাহলে আজকে কিন্তু এনসিপি এই শাপলা নিয়ে এত একটা কড়াকড়ি বা একটা আন্দোলন বা এরকম একটা অবস্থানে যেত না, যে না ঠিক আছে, জাতির প্রশ্নে এই ছাড়গুলো দেয়া দরকার। তো এই জিনিসগুলো তো আমাদের বুঝতে হবে, এবং আমরা যেন জেতার জন্যে জনগণকে জিম্মি করে না ফেলি, আমরা যেন জেতার জন্যে গণতন্ত্রকে, ন্যায় বিচারকে
আমাদের সব কিছুকে জিম্মি করে না ফেলি। আসুন না সকলে, এতটা বছর নির্যাতনে ছিলাম, এখন আমরা ধৈর্য ধরি, জনগণের উপরে আস্থা রাখি, একটার পর একটা নির্বাচন হয়ে যাক। এই যে সেদিন ঘটনা আমরা দেখলাম, এই যে নেপাল, নেপালেও তো এরকম অভ্যুত্থান হয়েছে। নেপালে দায়িত্ব নিয়েই বলেছেন যে আগামী 90 দিনের মধ্যে নির্বাচন। সকলে শান্ত হয়ে গেছে, সকলে যার যার ঘরে যার যার দলে ফিরে গেছে। আর আমরা অভ্যুত্থানের পরে যেন সকলেই দেশের এক একজন মহানায়ক বনে গেলাম, যার যার মতো দেশটাকে শাসন করা শুরু করে দিয়েছি। এটা যদি আমরা এখনো বিরত না হই, তাহলে যে সিচুয়েশন এখন চলছে এটা খুব বেশি দিন এগুলো কিন্তু দেশের বা জাতির জন্য ভালো হবে না। এই যে এখনো কিন্তু দেশের যে আর্থিক অবস্থা, দেশের যে বিদ্যুতের অবস্থা, দেশের যে ব্যাংকের অবস্থা, দেশের যে প্রশাসনিক অবস্থা, দেশের যে আইন শৃঙ্খলা অবস্থা, সার্বিকভাবে কিন্তু অত্যন্ত ভালনারেবল সিচুয়েশন। এগুলো আমাদেরকে বুঝতে হবে এবং সে অনুযায়ী আমাদের ধৈর্য ধরতে হবে। কিন্তু আমরা দেখি দুই একটি রাজনৈতিক দলকে বড়ই অধৈর্য হয়ে গেছেন। আমি এই অনুরোধটা করব, ধৈর্য ধরুন, সামনে জনগণ আস্তে 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 আপনাদের ব্যবহার, আচার আচরণ এবং আপনাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে হয়তো গ্রহণ করবে। নূর খান, ইচ্ছা করে আপনার কাছে এই ইস্যুতে একটু শেষে এলাম। এই যে পিআর এবং গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন অবস্থান, জেতার জন্য এক ধরনের মরিয়া, এবং এই যে এই ইস্যুতে দিন শেষে যদি একমত না হয় তাহলে সামনে নির্বাচনের প্রশ্নে যে বড় সংকটের জায়গাটা। দেখেন, এই বিষয়টা নিয়ে আলোচনা করতে গেলে যে জিনিসটা আমাদের সর্বাগ্রে বিবেচনা রাখতে হবে সেটা হচ্ছে আমরা কিন্তু একটা ক্রান্তিকাল অতিক্রম করছি, একটা বিশেষ সময় অতিবাহিত করছি, এবং এই সময়টিতে আমাদের এমন কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না যেটি আরও সংকটকে গভীরে নিয়ে যায়। তো মানুষ তো আসলে তিনটা 15 বছর, যে ছেলেটি এখন 25-30 বছরের যুবক, সে কিন্তু ভোট দিতে পারে, 35 বছর সে কিন্তু ভোট দিতে পারেনি। তো তার মানে সমাজে যারা আছি আমরা এখন জীবিত, তাদের মেজরিটি ভোট দিতে পারেনি। সুতরাং ভোটটা খুব জরুরি। যেমন পিআর নিয়ে যদি প্রশ্ন তোলেন, আমি মনে করি পিআরের পক্ষে আমি নিজে, দুই কক্ষেই আমি পিআরের পক্ষে। কিন্তু প্রশ্ন হচ্ছে ওইটার জন্য জাতিকে প্রিপেয়ার করার একটা ব্যাপার আছে। পিআরের মধ্য দিয়ে আমি মনে করি একটি ভোটও নষ্ট হয় না, এটা আমি মনে করি। আবার আমাদের মতো দেশগুলিতে পিআরের নামে যে বাণিজ্যটা হবে সেটাকেও আপনি উড়িয়ে দিবেন না, এবং যে অরাজকতা তৈরি হবে সেটাও কিন্তু আপনি এড়িয়ে যেতে পারবেন না। ফলে আপাতত 2-1টা নির্বাচনে এভাবে হতে হবে, এবং পাশাপাশি পলিটিক্যাল পার্টিগুলিকেও প্রস্তুতি নিতে হবে যে এই ধরনের একটা নির্বাচন, যে নির্বাচনে 999টা ভোট পেল একজন আর 1000 ভোট পেল একজন, 1000 ভোট পেল, তিনি নির্বাচিত হলেন, 999টা ভোটের কোনো মূল্য থাকলো না, একদম মূল্য থাকলো না, মূল্যহীন হয়ে গেল। সুতরাং আমরা সমাজকে যদি ওই জায়গাটা আসলে পিপলকে যদি প্রস্তুত করতে পারি, পলিটিক্যাল পার্টি যদি প্রস্তুত হয়, তাহলে তো ওইটা সবচেয়ে বেস্ট, যে আমার কোনো ভোট নষ্ট হবে না, গণভোট আগে না পরে। কিন্তু এখন যদি এই পিআর নিয়ে আপনি রাগারাগি গোসা করেন, তাহলে যে সমস্যাটা হবে রাজনীতিতে, যে সমস্যাগুলি, এটা ঘনীভূত হয়ে যাবে, এবং ঘনীভূত যদি হয় তাহলে গণতন্ত্রের পথে কিন্তু আর আমরা যাত্রা শুরু করতে পারবো না। 1, 2 নাম্বার হচ্ছে গণভোটের যে বিষয়টা আগে না পরে। আমি আবারও বলি, সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচন, এটা আমি মনে করি বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে। আর যদি এটা একটা সাধারণ অবস্থা থাকতো তাহলে আমি অনেক যুক্তি তর্ক আনতে পারতাম পিআরের পক্ষে। এখন যেমন বললাম, তখন আরো স্ট্রংলি বলতাম যে ওইটা ছাড়া হবে না। কিন্তু এখন তো স্বাভাবিক একটা অবস্থা না। আরে ভাই, প্রতিদিন গুজব চলে, প্রতিদিন সেনা প্রধানরে তাড়ায় দেয়, প্রতিদিন প্রেসিডেন্টরা তাড়ায় দেয়, প্রতিদিন এর বাড়ি ভাঙে, ওর বাড়ি ভাঙে। এই কোন জ্বালায় পড়ছি? আমি তো ভাই 5 তারিখের আগে এত নেতাও দেখি নাই, চিনিও নাই। 15 বছরে তো বিএনপি জামাত ছাড়া আমি কারোর রাস্তায় দেখিনি। আর ওই ছোট ছোট বাম দলগুলি ছিল, এর অস্বীকার করা যাবে না। এই জিনিসগুলি বিবেচনায় রাখতে হবে। বরং আমার একটা প্রশ্ন আছে, যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের ভিতরে ছিলেন,
তারা প্রকারান্তরে ওই স্বৈর শাসকের হাতকে শক্তিশালী করেছিলেন, এটা মনে রেখেন। ডাক্তার জাহিদুর রহমান, এই যে একটি কথা কারণ এলো, কোনোভাবেই জি। এই রাগঢাক করার সুযোগ নাই। আমরা তো ওই সব দলে না যেও তো আমরা সত্য কথা বলার চেষ্টা করেছি। অনেকে মারা গেছে, অনেককে দেশ থেকে বের করে দিছে, ওই আপোষকামিতায় তো আমরা যাইনি। একটা মানে এটা কি বলবো, এইটা একটা মানে এমন একটা কৌশল যে কৌশলের নীতির কোনো অবস্থান থাকে না, সেটা কৌশল হয় কি করে। জি। ডাক্তার জাহিদুর রহমান, এই যে একটি কথা এলো যে গণভোট, যেটা জামাত বলছে যে নভেম্বরে, কিন্তু গণভোটকে কেন্দ্র করে যদি আবার নতুন কোনো পরিস্থিতি তৈরি হয়, যেটা অ্যাডভোকেট আহমেদ আজম খান বলছেন, এবং এই যে নির্বাচন সনদ বাস্তবায়ন, শুক্রবার সনদ সই হবে, এখনো পরিষ্কার নাই কোন জায়গাগুলো কিভাবে হচ্ছে, আপনাদের সাথে এখনো আলোচনা চলছে, এই যে গণভোটকে কেন্দ্র করে নতুন করে কোনো পরিস্থিতি যদি আবার তৈরি হওয়ার শঙ্কা, এবং নির্বাচন সনদ বাস্তবায়নে সব মিলে এক ধরনের মুখোমুখি অবস্থানে দাঁড় করানো। জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন হতে পারে না, ফুল স্টপ। কেন জানেন? আগে যখন যে লোকাল গভর্নমেন্ট নির্বাচনের কথা বললো, আমি তখন একই কথা বলেছি। একটু ছোট্ট ডাক্তারি উদাহরণ দিই। সেটা হলো, ধরুন একজন মানুষের হার্টে ব্লক টক আছে, এখন ডাক্তার বলল যে আপনি আসলে একবার 4 তলা বা 5 তলা পর্যন্ত হেঁটে উঠতে পারবেন। উচিত হবে আপনার ওই একবারই, যে একবার আপনার জরুরি কাজ আছে, আপনি একবারই উঠবেন, কিন্তু আপনাকে এরপর ওই গিয়ে কিছুক্ষণের পরে আবার আরেকবার 5 তলা নামলেন, আবার উঠবেন, এরপর না আপনি হার্ট অ্যাটাক করে মারা যেতে পারেন। কথাটা কেন বললাম? আমাদের প্রধান নির্বাচন কমিশনাররা বলেছেন, আমরা নিজেরাও বুঝি, সেটা হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্তি, কনফিডেন্স এখনো পূর্ণ পর্যায়ে আসে নাই। এখন কেউ যদি বলেন যে এটা আসার পর নির্বাচন করবো, তাহলে 5-7 বছর লেগে যেতে পারে, বা আমি মনে করি এই ধরনের সরকারের অধীনে এটা আসবেও না। না, আবার অনেকে বলতে চাই তফসিল ঘোষণার পরে পরিস্থিতি ঠিক হবে। আমি মনে করি না এখনো। কারণ হচ্ছে যে ট্রমার মধ্যে তারা গেছেন, জনগণও তাদের প্রতি যে পরিস্থিতির মধ্যে মুখোমুখি হয়েছেন, ইট উইল টেক টাইম। আচ্ছা, আমরা তারপরও চেষ্টা করব, এই পুলিশ আছে, আনসার আছে, আর্মড আনসার, সশস্ত্র বাহিনী মিলে, মানে আমরা এটা একবার করতে পারবো। একবার করার পরে যে চাপ পড়বে, তারপর তাকে আবার বহুদিন নির্বাচনের মতো এত বিরাট দায়িত্ব পাবেন না। আপনি গণভোট যখন করবেন নভেম্বরে, ওনারা এটাই চাইছেন আসলে, যে পরিমাণ চাপ হবে তাদের উপরে, তারপর তাদের ওই যে বললাম একটা ডিজিজ হার্টের মতো, তারা মোটামুটি হার্ট অ্যাটাক করবেন প্রায়, এরপর বলবে আমার 1-1.5-2 বছর আমি আসলে এই লোড আরেকবার নিতে পারবো না। বলতে চাই যে একদম বিলম্বিত করতে, ওকে আপনি দ্বিতীয়বার আসলে ওই চাপ দিতে পারবেন না। তখন নিশ্চিতভাবেই আপনি দেখবেন তখন আমরাও বলবো আসলে ওদের যে অবস্থা, নির্বাচন তো 2 বছরের মধ্যে আর করা যাবে না, সো জাতীয় নির্বাচন 2 বছর পরেও এই পরিস্থিতি হবে। সো আমাদের যাবতীয় শক্তি একত্র করে, সবকিছু, সব পরিকল্পনা একত্র করে আমরা একটা নির্বাচন করতে পারবো। এখন সেটার সাথে একটা গণভোটও যদি করতে যাই, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এটা একটা এক্সট্রা চাপ, যদি জাতীয় নির্বাচনের সাথেও গণভোট করতে যাই, জাতীয় নির্বাচনের দিনও যদি করে, স্টিল এটা একটা এক্সট্রা চাপ। আমার কাছে এগুলো আসলে এটাও সঠিক সিদ্ধান্ত মনে হয় না। তারপরও বিএনপি সহ বা জুলাই সনদের যে জায়গাগুলোই, একটা কথা কি, মানে আমরা গণভোট করা হলো, আমি একটা এভাবে বলি, গণভোট করা হলো, কোর্ট হলো, বিএনপি প্রতিটা কনস্টিটিউশনে আনতে হবে, বিএনপি আসলো, বিএনপি আমরা ধরে নিলাম মেজরিটি, বিএনপি তো খারাপ, বিএনপি গুলো করবে না, কি করবেন? এরপর সুপ্রিম কোর্টে যাবেন, রিট করবেন, লয়াররা আছেন, ভাইরা যাবেন, গিয়ে রিট করলেন, আজম ভাইরা তো ওই পক্ষে থাকবেন, আমরা ধরে নিলাম যেহেতু ওনারা গণভোটের পক্ষে আছে, তো উনি গিয়ে করলেন, সুপ্রিম কোর্ট রায় দিল, বিএনপি বলল করবো না। আমি কথাটা কেন বলছি জানেন? আমেরিকাতে এই ঘটনাটা ঘটেছে। অ্যাব্রেগো গার্সিয়া বলে এক লোক বৈধ ছিল, তাকে অবৈধ বলে এল সালভাদরে পাঠিয়ে দিচ্ছেন, তো যাওয়ার সময় মামলা করে গেছে। মামলা করার পর ধাপ ধাপ হতে হতে সুপ্রিম কোর্ট সরকারকে বলছে অ্যাব্রেগো গার্সিয়াকে ফেরত আসার জন্য ফ্যাসিলিটেট করো। ট্রাম্প ওকে আনে নাই। আমেরিকার সেনেটররা গেছে, ডেমোক্র্যাট সেনেটররা গেছে এই চাপ তৈরির জন্য, আনে নাই। আমেরিকাতে আলোচনা হচ্ছে সুপ্রিম কোর্টের রায় যদি সরকার না ফলো করে, সরকার কি করতে পারে। এক লয়ার প্রফেসর একটা টক শোতে ফান করে বলতেছে সুপ্রিম কোর্টের একটা সেনাবাহিনী করতে হবে, এখন সে গিয়ে ওটা মানায় আসবে। কথাটা কেন বললাম জানেন? আমরা না ওভার এস্টিমেট করছি কাগজকে, কাগজের দরকার আছে, কিন্তু যদি এই অবিশ্বাস চালাতে থাকি, আমি বলছি তো, এই যে ভাই বলেন, আপনি কি বলেন একটু, যে যদি এরকম হয়, এখানে ব্যতিক্রম আছে, কিছু ব্যতিক্রম আছে, সেটা বলছি না, শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টও যদি বলে যে এটা তোমাকে করতে হবে, সুপ্রিম কোর্ট বললো করতে হবে, সরকার বললো, সরকার করলো না, তারপর কি? আমি আমেরিকার যে উদাহরণটা দিলাম, তারপর কি আসলে? এজন্যই বলছি আমি যে
আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার ব্যক্তিগত অপিনিয়নটা দিয়ে দেই, বিএনপি আসলে যতটুকু করবে বলেছে ওটুকু আসলে করবে। খেয়াল করেন ওই বিএনপি বিএনপি যেটুকু করবে না সেটা সে সমালোচনার পরও না বলেছে। ধরেন বিএনপি যেভাবে আপার হাউস করতে চায় এটা অপ্রয়োজনীয়, ইটস এ রেপ্লিকা অফ লোয়ার হাউস, তাই তো? লোয়ার হাউসের সিটের প্রপোর্শন যদি করেন ওটার দরকার নেই। আপনি যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আপার হাউস না করেন লোয়ার হাউস আপার হাউসের কোনো দরকারই নেই। কিন্তু দেখেন বিএনপি সমালোচনার পরও বিএনপি কিন্তু ওই জায়গায় স্টিক করে। কমিশনগুলো তো আসলে সরকার না, কমিশনগুলোর নিয়োগ সরকারের হাতে থাকা উচিত না। বিএনপি একটা মেনেছে, নির্বাচন কমিশন, বাকিগুলো কিন্তু মানে নেই। সমালোচনা হচ্ছে কিন্তু বিএনপি মানেই নেই, এবং সেটার প্রাইস সে পে করতেও পারে। কারণ নির্বাচনে কিন্তু অন্য দলগুলো এনসিপি জামাত কিন্তু এই ক্যাম্পেইন করবে যে দেখো বিএনপি কিন্তু শেখ হাসিনা হতে চায়, সে স্বৈরাচারী হতে চায়, সে সবকিছু ক্ষমতা হাতে রাখতে চায়। তো ঝুঁকি নিয়েও কিন্তু বিএনপিটা রাজি হয়নি। তার মানে বিএনপি যতটুকু করবে সে ততটুকুই অ্যাগ্রি করছে। আমার কাছে সে কারণে মনে হয় যে আসলে ওইটুকু। আর গণভোট হলেও যেটা নোট অফ ডিসেন্ট বিএনপি দিয়েছে সেটা করতে তো সে বাধ্য না। সে তো আগেই বলবে যে আমি জনগণকে বলেছি, জাতিকে বলেছি যে আমি তো এটা করবো না। জি, মুজিবুর ইসলাম শাহীন, যে আপনি একটু এই জায়গায় বলছিলেন যে কিছু ব্যতিক্রম আছে, এটা বলবেন। আর এভাবে যদি প্রশ্নটা রাখতে চাই যে সব আলোচনার ধাপ পেরিয়ে শুক্রবার জুলাই সনদ সই হচ্ছে, কিন্তু ঐক্যমত কি বা একমত কি হওয়া গেল কিনা আসলে? আপনি দেখেন এখানে জাহিদ ভাই যেটা বললেন যে যদি সরকার না মানে তখন কি হবে। আপনি দেখেন যে মানে বিচার ব্যবস্থা কেন আছে, কেন আমরা একজন প্রধান বিচারপতি বানাইছে, আমরা কেন সুপ্রিম কোর্ট বানাই? এই কারণেই বানাই যে কোর্ট সার্বিক বিবেচনা করে রায় দেবে এবং সেটা সবাই মানবে, সেটা সরকার হোক ব্যক্তি হোক সবাই মানবে। আপনি দেখেন যে যদি কোর্ট একটা রায় দেয়, আপনি দেখেন এখানে আইজিপি শাহাদুল হক ছিলেন, বিচারপতি মানিক সাহেব এখন জেলে আছেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু তাকে সালাম না দেয় এক সার্জেন্টের বিরুদ্ধে কন্টেম্পট অফ কোর্ট আনা হলো। পরবর্তীতে আইজিপি একটা বিবৃতি দিলেন যেটার বিরুদ্ধে আবার কন্টেম্পট আনা হলো এবং তাকে কোর্টে হাজির হতে বলা হলো। কোর্টে হাজির হওয়ার পরে তার সাজা হয়ে গেল। সাজা হয়ে যাওয়ার পরে শাহাদুল হক সাহেবের কিন্তু চাকরি চলে গেছে, সিটিং আইজিপি পদ তার নাই। কেন? কারণ কোর্ট রায় দিয়েছে এবং হলো আপনার পাবলিক সার্ভেন্ট ডিসমিসাল যে মানে বিধিবিধান আছে সে অনুযায়ী তার পদ মানে খারিজ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখন যদি সুপ্রিম কোর্ট রায় দেয় যে বাংলাদেশের, ভাই এক সেকেন্ড আমি একটু আপনার সাথে একটা প্রশ্ন করি, বোঝার জন্য বলছি। আমার যুক্তি হচ্ছে ওই রায়টা সরকার মেনেছিল। ধরেন সরকার তাকে ফায়ার করলো না, আমি একটু জানতে চাই, আমাকে একটু বোঝান। সরকার মানলো না, আইজিপি তার পদে থাকবে, সুপ্রিম কোর্ট কি করবে? আমি আরেকটু যোগ করে দেই, নিম্ন আদালতের বিচারকদের যে চাকরিবিধি সংশোধনের জন্য এসকে সিনহা বছরের পর বছর অ্যাটর্নি জেনারেলকে বিখ্যাত সব উক্তি আছে, ওখানে ন্যায় বিচার ছিল না, এই জন্য সেটা পারছে। আমি সেটাই ওখানে এসকে সিনহা হলো আপনার চেষ্টা করছেন, তার পদ চলে গেছে, তিনি হাসিনার সাথে পারেন নাই, কিন্তু তিনি চেষ্টা করে গেছেন। আমি বলছি আমি তো সব প্রশ্নের উত্তর আপনি বলেন। হ্যাঁ মুজাহিদ ভাই জাস্ট এটুকু বলেন যে আমি আপনার কাছে বুঝতে চাই যে আইজিপির ওই যে পদচ্যুতি সেটা সরকার এগ্রি করেছিল। সরকার যদি এগ্রি না করে তাকে পদে রেখে দিত কি হতো? সরকারটা কে? যেই সরকারই থাকে, সরকার তো হলো আপনার ব্যক্তি সমষ্টি, এটা তো আকাশ থেকে এসে কেউ আমি একদম পলিটিক্যাল সরকারের কথা বলছি। তো পলিটিক্যাল সরকার। এখন কথা হলো আপনি দেখেন মানে বিচারপতি মানিকের রায়ের পরে কিন্তু ওই হলো আপনার আইজিপির মানে পদ চলে গেল। এখন আপনি যেখানে যুক্তি হয়নি, শেষ করি। এখন আপনি দেখেন কনসেনসাস কমিশনে বা ঐক্যমত কমিশনে, আমাকে একটু এই জিনিসটা বুঝিয়ে দেন। আচ্ছা, চলে গেল মানে কি জানেন? সরকার তার রাষ্ট্র মেনে নিল, সরকার গভর্নমেন্ট মেনে নিল, গভর্নমেন্ট মানলো না। তাহলে তো গভর্নমেন্ট না মানলে আপনি হলো বাংলাদেশের কন্টেম্পট অফ কোর্ট অ্যাক্ট আছে, আইন আছে, আর রাষ্ট্রের কোন ব্যক্তি মানবে না? ইভেন প্রধানমন্ত্রীকেও কোর্টে ডেকে এনে তার বিরুদ্ধে রায় দেওয়ার সুযোগ আছে। এখন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যদি আপনার রায় দেওয়া হয় যে তিনি কন্টেম্পট অফ কোর্টের কারণে সাজাপ্রাপ্ত হয়ে জেল খাটলেন, তাহলে সেই প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী থাকার সুযোগ থাকে? আপনি আইন অঙ্গনে যারা আছে একটু নৈতিকভাবে ওই প্রধানমন্ত্রী আর প্রধান থাকতে পারেন না। এবং নৈতিকের প্রশ্ন আছে, আমি আপনাকে এই আলাপটাই করছি। আসলে আমি শেষ করি। আপনি যখন আপনার হাইকোর্ট রায় দিলেন একজন মন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে, মানে প্রধানমন্ত্রী যে কোনো মন্ত্রীকে রায় দেওয়ার পরে সাজাপ্রাপ্ত হওয়ার পরে তাকে আপিল করতে হবে। যদি জেল দিয়ে দেয় তাকে অ্যাট ওয়ান্স ওখান থেকে জেলে নিয়ে যেতে হবে। এখন প্রধানমন্ত্রীকে যদি কোর্ট থেকে জেলে নিয়ে যায়, আপনি সেই প্রধানমন্ত্রী রাখতে পারবেন? কোনোভাবে সুযোগ আছে? জেলে নিয়ে যাবে না তো। আমি আপনাকে প্লিজ, যদি ন্যায় বিচার হয়, যদি বিচার বিভাগ সেপারেট থাকে, যদি মনে করেন আগের সেই হাসিনার বিচারপতি না থাকে, তাহলে অবশ্যই সম্ভব। আমি আপনাকে আবারও বলি প্লিজ, একটু ডিবেট ইজ ইন্টারেস্টিং। আমেরিকার বিচার বিভাগ তো স্বাধীন। আমেরিকার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে ব্যক্তিকে ট্রাম্প তুমি ওখানে পাঠাইছো, তুমি অন্যায় করেছো, তাকে ফেরত নিয়ে আসো। ওখানকার স্বাধীন বিচার বিভাগ। আপনার আমেরিকার কোন কোর্ট রায় দিয়েছে? সুপ্রিম কোর্ট। খুবই আলোচিত। আপনারা আইনজীবী এই জিনিসটা সার্চ, পৃথিবীতে এই আলোচনা এখন খুব হচ্ছে। আমেরিকাতে এখন এই আলোচনা হচ্ছে
কোন এক্সিকিউটিভ প্রেসিডেন্ট যদি সুপ্রিম কোর্টের একেবারে সর্বোচ্চ পর্যায়ের রায় না মানেন, কোর্টের কি করার আছে? আমি আপনাকে সেই কারণে কথাটা বললাম, সুপ্রিম কোর্ট বলেছে ওকে ফেরত আনো, এবং সেটা ফ্যাসিলিটেট করার জন্য ডেমোক্র্যাট সেনেটর কংগ্রেসম্যানরা এল সালভাদরে গেছে, টিভি রিপোর্ট হয়েছে, ট্রাম্প তাকে আনে নাই। এরপরও কি ওই যে মনে হয় এরপর ফান হয়েছে যে এখন সুপ্রিম কোর্টে একটা সেনাবাহিনী লাগবে, সে প্রেসিডেন্টকে চাপ দিয়ে। আপনার এই পয়েন্টে স্পেসিফিক্যালি আরও জেনে হয়তো মানে বলা যাবে। আরেকটা বিষয় হলো, আপনি দেখেন বাংলাদেশে আরও একটা আইন আছে, আপনি দেখেন যদি কোনো ব্যক্তিকে সাজা দেওয়া হয় তাহলে রাষ্ট্রপতি কিন্তু মওকুফ করতে পারে। তো এখন আপনি বলতে পারেন তাহলে বাংলাদেশে যদি এই ধরনের সুপ্রিম কোর্ট যদি এরকম সাজা দেয় কাউকে, তাহলে রাষ্ট্রপতি মাফ করে দিবে, তাহলে এটা তো আসলে আমরা তো কনফ্রন্টেশনে যেতে চাই না। আপনি যদি সুপ্রিম কোর্ট আপনি দেখেন, আমরা অনেক সময় উদাহরণ দিই যে 96 থেকে মানে 2001 সাল পর্যন্ত যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন হাইকোর্ট ডিভিশন কন্টেম্পট অফ কোর্ট বা বিভিন্ন মামলায় শেখ হাসিনাকে রং হেডেড সহ 3বার তার বিরুদ্ধে কন্টেম্পট করা হয়েছিল। তো সেই কন্টেম্পট করার পরেও তিনি ক্ষমতায় ছিলেন, কিন্তু এটা এখন উদাহরণ হয়ে আছে। এখন বাংলাদেশে এই ধরনের কোনো সরকার আসবে কিনা বা সরকার প্রধান হবেন কিনা যিনি সুপ্রিম কোর্টের রায়কেও ইগনোর করবেন, এটা একটা বিষয়। আর যখন এখানে ঐক্যমত কমিশনে বিএনপি ঐক্যমত হচ্ছেন যে না আমরা এই সংস্কারগুলো করব, এবং উইথ আপনার নোট অফ ডিসেন্টও এখানে তিনি দিচ্ছেন। সুতরাং আমার মনে হয় বিএনপি এই বিপ্লবের মধ্য দিয়েই যদি সামনে ইলেকশন হয় সেখানে তারা ক্ষমতা আসবেন। তিনি তো বাংলাদেশের মানুষের ইন্টারেস্টের বাইরে যাবেন না। যদি আমরা ধরি যদি বিএনপি ক্ষমতায় আসবে, প্রশ্নের কথাটা বললাম, আপনারা তো মানে আপনাদের কথা বলছেন না, কেউ তো অবিশ্বাস করছে বিএনপি করবে না, আপনি তার মানে তো বিএনপি খারাপ। আপনারা বিএনপি যদি না করে, আমি বলছি সেটা কি কোর্ট এনশিওর করতে পারে? আপনি বিএনপিকে টেনে নিয়ে খারাপ বানাচ্ছেন, বিএনপি থেকে খারাপ বলে নাই। আরেকটা আপনি বলছেন যে এর আগে বলছেন বিট্রেয়ার কখন হয়? যখন বিট্রে হয়ে যায়। বিএনপি যদি বিট্রে করে তখন তাকে বিট্রেয়ার বলা যাবে, কিন্তু এখন তো আমরা কেউ বিট্রেয়ার বলছি না। তাহলে আমরা ওভার শিওর হওয়ার জন্য যে না এটা বাস্তবায়ন হোক, এটা পরবর্তী দিকে যেন ঝুলে না যায়। কেন ঝুলবে? এটাই তো অবিশ্বাস। না অবিশ্বাস কেন? এটাই অবিশ্বাস, এটা ঝুলে না যায়। এটা আমরা প্রত্যাশা করতে পারি না। কমিশন প্রথম বলেছিল না 2 বছরের মধ্যে একটা টাইম বেঁধে দিবে, কনস্টিটিউশনে করবে। এটা কেন আমরা এখন করতে পারি? কেন মানেননি? যেটা আমরা এখন করতে পারি সেটা আমি রেখে দেব কেন? কার জন্য রেখে দিব? জি, আপনাদের কাছে আবার সেটা আমরা রেখে দেব না বলেই তো আমরা এখন বাস্তবায়ন করতে চাই। জি, আবার বিএনপি যদি জাস্ট একটু বিএনপি যদি এখনই সেটা করে, আবার যদি সে পরে গিয়েও করতেছে, তাহলে এখনই করলে সমস্যা করতে। আমাদের বক্তব্যটা এখানে যে এই জুলাই ডিক্লারেশনটা বাস্তবায়ন হওয়া উচিত, বাট এখানে বিএনপিকে অবিশ্বাসও করে নেই, তাকে কেউ বিট্রেয়ারও বলে নেই বা বলতেও চাই না। অবিশ্বাসের প্রশ্ন, বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন বাংলাদেশের রাজনীতিতে একেবারে আবহমান কাল থেকেই এই বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন। কিন্তু কিছু কিছু সময়ে অবশ্যই পারস্পরিক রাজনৈতিক দলগুলোর বিশ্বাস থাকা অনিবার্য, রাষ্ট্রের প্রয়োজনে, রাষ্ট্রের কল্যাণে। এইখানে যখনই অবিশ্বাস হবে তখনই কিন্তু আমাদের রাষ্ট্র পরিচালনায় অনিশ্চয়তা দেখা দেবে। আমি মনে করি বিএনপি এখন যে স্ট্যান্ডটা নিয়েছে, সেদিনও আমাদের ভারপ্রাপ্ত সভাপতি জনাব তারেক রহমান পরিষ্কার বলেছেন যে একটা ইন্টারভিউতে বিবিসির, যে আমরা তো পারতাম যে ঐক্যমত্য কমিশন যত প্রস্তাব দেবে সকল প্রস্তাব এগ্রি করতাম, ক্ষমতায় গিয়ে আমরা কিছুই মানলাম না। আমরা তো তা করিনি। আমরা অত্যন্ত সততার সাথে বলেছি এটা সম্ভব, এটা সম্ভব, এটা সম্ভব, এটা সম্ভব না। তো অনেক ক্ষেত্রেই আমরা একমত হয়েছি, কিছু কিছু ক্ষেত্রে হইনি, যেটা আমরা প্রকাশ্যে বলেছি। তো যেটা আমরা একমত হয়েছি তার ভিত্তিতেই তো জুলাই সনদ হবে। তো একমত হয়ে জুলাই সনদ সই করবার পরে, স্বাক্ষর করবার পরে কেন ক্ষমতায় গিয়ে সেটা বাস্তবায়ন হবে না, এই সন্দেহটা কেন? এটা কিন্তু আপনি গণতন্ত্রের জন্য বলেন, রাষ্ট্র পরিচালনার জন্য বলেন, কোনো কিছুর জন্যে কিন্তু খুব শুভনীয় বিষয় না। আর একটা জিনিস আমি বলবো যে আমাদের মধ্যে এক ধরনের অসম প্রতিযোগিতা শুরু হয়েছে। এই অসম প্রতিযোগিতাও কিন্তু রাজনীতির জন্য বা গণতন্ত্রের জন্য খুব শুভকর না। আমরা এই যে যেমন নূর ভাই চমৎকার একটা কথা বললেন যে গণতন্ত্র তো গোপন কিছু না, সব দৃশ্যমান। এখন সুযোগ যখন হবে তখনই আমি দৃশ্যমান হব, আবার যখনই আমার বিপদ আসবে তখনই আমি আন্ডারগ্রাউন্ডে চলে যাব, বিভিন্ন রাজনৈতিক দলে আমি ঢুকে যাব। এইটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্যতা পেতে পারে না বা
কোনো মানেই এটা কিন্তু মানুষের কাছে খুব ভালো কিছু বয়ে আনে না। এখন এই যে কথাটা বললেন যে আপনি যে একটা রাজনৈতিক দলের ভেতরে ঢুকেছিলেন, তো তারা যদি ফ্যাসিস্ট হয়, আপনিও তো সেই ফ্যাসিস্টের অংশ ছিলেন। এখন যদি আপনি সেখান থেকে বেরিয়ে এসে বলেন যে না আমি তো সেখানে লুকিয়েছিলাম, কেন রে বাবা, লুকানোর কি আছে? গণতন্ত্রের তো লুকোছাপির কোনো বিষয় নয়। এই একটা বিষয়। আরেকটা বিষয় আমি একটু বলতে চাই, আমি জানি এই কথা বলবার পরে খুব বিতর্ক হবে, আমি তবু বলবো যে আমরা যারা গণতান্ত্রিক রাজনীতি করি তারা তো নির্বাচন চাই, কিন্তু আমরা যারা গণতান্ত্রিক রাজনীতি না করি তারা যে নির্বাচনে অংশ নেব, তারা তো আমরা বলে ফেলি যে যখনই আমরা ক্ষমতায় যাব তখনই আমরা শরিয়া ভিত্তিক রাষ্ট্র গঠন করব, তার মানে আর নির্বাচন নয়। তো তাহলে আপনি তো আর গণতন্ত্র রাখবেন না, শরিয়ার নামে কোন আইন করবেন, অন্তত একনায়কতন্ত্র যে কায়েম করবেন এটা তো ঠিক, কারণ সেখানে তো আর নির্বাচন হবে না। তাহলে আপনি তো আর নির্বাচনমুখী দল না, আপনি তো গণতান্ত্রিক দল না। তাহলে আপনাকে আমরা কি করে বিশ্বাস করি? আগে আপনার গঠনতন্ত্রে গণতান্ত্রিক পদ্ধতিটা চালু করেন, আপনার গঠনতন্ত্রে তো গণতন্ত্র নেই। তো কাজেই আমরা যেন জাতিকে নিয়ে যেভাবে খেলা করছি, রাজনীতিকে নিয়ে, রাষ্ট্রকে নিয়ে, এগুলো খুব ভালো কিছু ইঙ্গিত দেয় বলে আমি মনে করি না। জি নূর খান, এই যে জুলাই গণ অভ্যুত্থানের পরও রাজনৈতিক দলগুলোর মাঝে যে বিশ্বাস অবিশ্বাসের যে দোলাচল আর এই যে সন্দেহের এই জায়গাটা বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য কতটা আরো ভয়ঙ্কর হতে পারে? দেখেন, এটা তো আমাদের কাছে খুব স্পষ্ট হয়ে যাচ্ছে যে 5 তারিখের পর বলতে পারেন যে মধ্যরাত থেকেই এক ধরনের বিভাজন, বিভেদ, একে অপরের প্রতি অবিশ্বাস, এটা কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ 5 তারিখ পর্যন্ত জনগণ বুঝতে পারল না যে ছাত্র 2-1জনকে সামনে দেখছে, বাদ বাকি কিন্তু অদৃশ্য। এবং আমরা যেটা খেয়াল করলাম যে অটোমেটিক্যালি বিভিন্ন জেলা থানায় সমন্বয়ক তৈরি হয়ে গেল, নিজেরা সমন্বয়ক তৈরি করলে। এটা কিন্তু সাংগঠনিক কোনো ভিত বা রূপ আমরা দেখিনি। এবং রাজনৈতিক দলও অনুপস্থিত। আজকে যে আপনি জুলাই সনদ বলে চিৎকার করছেন 1 বছর পরে এসে, এটা তো রাস্তায় সনদ তৈরি হয়ে যাওয়ার কথা ছিল, আন্দোলনের ভিতর দিয়েই তো এই সনদ তৈরি হয়ে যাওয়ার কথা ছিল। 5 তারিখেই তো এই সনদের ঘোষণা হওয়া উচিত ছিল, 5 তারিখেই তো শহীদ মিনারে এগুলি সব কমপ্লিট করার কথা ছিল। কেন হয়নি? ওই 90-এর 3 জোটের মতো। হ্যাঁ, এবং এটা হয়নি এই কারণে যে এইখানে কিন্তু আপনি ওই রাজনৈতিক যে একটা কাঠামো, যারা একটা আন্দোলনের কাঠামো, একটা মানে শক্তি, সেইটা হিসাবে কিন্তু সামনে আসতে পারেনি। এইখানে রাজনৈতিক দলের উপস্থিত ছিল। কোনো রাজনৈতিক দল একেবারে A to Z, মানে সিনিয়র লিডারশিপ, মানে একেবারে সর্বোচ্চ জায়গা থেকে সর্বনিম্ন পর্যন্ত, তারা 15 তারিখের পরে একদম সুশৃঙ্খলভাবে তারা তাদের চেষ্টা করেছেন। কিছু দল আছে যার নেতৃত্ব দ্বিধাদ্বন্দ্বে ছিল, কর্মীরা নেমে গেছে, সাথে পাবলিক এত বেগে নেমে গেছে যে 2 তারিখের পর এই পাবলিককে আর সামাল দেওয়ার ক্ষমতা কারো ছিল না। পাবলিক এদের সবাইকে অতিক্রম করে রাজপথ দখল করে নিছে, এবং যার ফলে শেখ হাসিনাকে পালাতে হয়েছে। এবং দেখেন, এরপরে আমরা যেটা দেখলাম, কেকের 20 জন মানুষ 5 টুকরা কেক নিয়ে কারাকারি হয় না? মিলাদের যদি জিলাপি কম হয় তখন দেখবেন কারাকারি শুরু হয়ে যায়। ঠিক 5 তারিখের পর আমরা দেখলাম 2টো ঘটনা। একটা হচ্ছে কার কত অবদান, এইটা নিয়ে কারাকারি। কেউ মনে করলো যে অমুক ছিলই না, আমি সব। আবার কেউ মনে করলো আরে আমি ছিলাম, এই দেখো আমার লাশের সংখ্যা কত। মানে এইভাবে প্রমাণ করতে হচ্ছে। খুবই কষ্ট লাগে এগুলি যখন নিজেরা আলোচনা করি। একজনও আমরা একটা জিনিস বুঝলাম না যে অরক্ষিত, আমার স্বাধীনতা অরক্ষিত ছিল 3 দিন। যে আমার তখনই যে পলিটিক্যাল পার্টির কাজটা কি, তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়া জাতির ক্রাইসিসে, আমরা সেইটাও নিতে ব্যর্থ হয়েছি। ফলে 5 থেকে 7 তারিখ সন্ধ্যা পর্যন্ত, বা ধরে নিতে পারেন মধ্যরাত পর্যন্ত, কোনো সরকারের অস্তিত্ব ছিল না। মানে আমাদের এত সৌভাগ্য যে যেই পরিমাণ অরাজক পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা ছিল, 8 তারিখ পর্যন্ত শপথ নিলেন, সেই জায়গাটাই ছিল না। আরেকটা দেখেন,
এইটা তো গেল নিজেরা কামড়াকামড়ি মানে ভেদাভেদ। অদৃশ্য আবার একটা শক্তি আছে যেটা চোখে দেখা যায় না, কিন্তু ইট পরে, ডিম পরে, নানান জিনিস এগুলি শুরু হয়ে গেল। এই অদৃশ্য শক্তিটা এত ভয়াবহ মানে ঘটনা ঘটাই দিতে পারে যেটি আমরা কল্পনাও করতে পারছি না। এবং রাজনীতিতে দেখেন অস্থিরতা তৈরি করার জন্য নতুন নতুন শব্দচয়ন, নতুন নতুন বয়ান, নতুন নতুন ঘোষণা, নতুন নতুন কথাবার্তা শুরু হয়ে মানে গত 5 তারিখের পর থেকেই শুরু হয়ে গেছে এবং 1-1.5 বছর ধরেই চলছে। আপনি অবাক হয়ে যাবেন, আমি নিজে চোখে যেটা দেখছি এইবারের মানে গণ অভ্যুত্থানকালীন সময়ে দুজন মেয়ে, একজন আধুনিক পোশাকে মানে প্যান্ট শার্ট পরে সিগারেট টানছে আর ওয়ালিং করছে, ঠিক একই ওয়ালিং অংশ বিশেষ করছে একজন বোরখা পরা নারী। আমি এটা 27 নম্বর রোডের এই পাশে মোহাম্মদপুরের দিক সাইডটায় দেখেছি। 2 নম্বর আর একটা জিনিস আমি দেখেছি, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ আমি একটা মানুষকে সংসেজে মোহাম্মদপুর এলাকায় নারীদের হুমকি দিতে দেখেছি। সংসেজে মাইক দিয়ে, এই তোমার ওড়না ঠিক নাই, এই তুমি টিপ পড়ছো কেন, আমি নিজে দেখেছি। তো এই যে তার মানে কি এখানে বহু ধরনের শক্তি, বহু ধরনের ক্রিয়ানক কাজ করছে। এবং আপনি দেখেন তো এখন পর্যন্ত মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং রাজনীতির অঙ্গনে যে সমস্ত ভাষা প্রয়োগ করা হচ্ছে একের পরে আরেককে, এটা কি বাংলাদেশের রাজনীতির সংস্কৃতিতে ছিল? যে সমস্ত ভাষা আপনি চিন্তা করেন তো, ফজলুর রহমানের বাড়ির সামনে ঘেরাও দিয়ে কি ভাষা ব্যবহার করা হয়েছে, অমুক 32 নম্বরে যে কি করা হয়েছে, এই জিনিসগুলি কিন্তু রাজনীতির, আমাদের দেশের রাজনীতির চর্চা ছিল না। কেউ কেউ মনে করছেন যে অস্থিরতা যদি তৈরি করা যায় এবং এই অস্থিরতার ব্যক্তি যদি আমি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে ছড়াই দিতে পারি, তাহলে ওইটার ভিতর দিয়ে আমি না জানি আমার মানে আমার রাজনৈতিক যে একটা ইচ্ছা, আমি ছোট্ট একটা শক্তি আমার, এটা হয়তো চাইতেই পারে তারা। ধরেন গণতন্ত্রের জায়গায় আমরা বলতে পারি চাইতেই পারে, কিন্তু সেটা তো হইতে হবে গণতন্ত্রের পদ্ধতির মধ্য দিয়ে। সেটা তো সন্ত্রাস দিয়ে বা অরাজকতা পরিস্থিতি তৈরি করে, অস্থিরতা তৈরি করে না। আর অদৃশ্য কেন থাকবা, আবার দৃশ্যমান হও, দৃশ্যমান হয়ে কথা বলো। জি, অনুষ্ঠানে একেবারে শেষে একটি বিষয়ে 4 জনের মন্তব্য শুনে অনুষ্ঠান শেষ হবে। ডাক্তার জাহিদুর রহমান, সাম্প্রতিক সময়ে নানা গবেষণা, ফলাফল, জরিপের ফলাফল দেখছি। আজকে একটি জরিপে বলা হচ্ছে ভোটারদের পছন্দের দল নিয়ে, সেই জরিপে বলা হচ্ছে 6টি বিভাগে বিএনপি এগিয়ে, রংপুর বিভাগে জামাত, আর বরিশাল বিভাগে এগিয়ে আছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এইসব জরিপকে কিভাবে দেখছেন এবং এইগুলো কি দিন শেষে ভোটের মাঠে কোনো প্রভাব ফেলে? আমি জরিপ নিয়ে একটা জিনিস বলি, আমি এর আগের একটা জরিপ যেটা হয়েছে বা এগুলোতে আমি প্রসিডিওর নিয়ে অনেকে প্রশ্ন করে, কিছু কিছু জরিপের সাথে ইনোভেশন ব্রেইন যে জরিপ করেছে, আমি এনাদেরকে চিনি, খুব ক্লোজলি চিনি, তাদের কোনো রং ইন্টেনশন নেই, ব্যাড ইন্টেনশন নেই, প্রসিডিওরাল কোনো সমস্যাও নেই। সমস্যা অন্য একটা জায়গায়। আমি জরিপ বোঝার জন্য আমি বরং এটা দর্শকদেরকে বলবো, চেক করতে উইকিপিডিয়ায় পাবেন যে কেউ 2024 সালে ভারতের যে নির্বাচন হলো তার জরিপগুলো দেখার জন্য অন্তত 25টা জরিপ নির্বাচনের আগে হয়েছে, আবার এক্সিট পোল যেটাকে আরো বেশি স্পেসিফিক ধরা হয় সেটাও হয়েছে 15-20টা। বিশ্বাস করুন কোনোটাতেই একটা পেয়েছে আমি নির্বাচনের আগে, যেটা কংগ্রেসের যে জোট, ইন্ডিয়া জোট 264 সিট পেয়েছে, মানে 200 সিটও কংগ্রেসকে কেউ দিচ্ছে না। বিজেপি আবার আগের মতো তাদের যে জোট, সেই এনডিএ জোট আগের মতো সংখ্যাগুলো পাবে। সো ভারত এত বছরের গণতান্ত্রিক চর্চার মধ্যে আছে, ভারতে 24 সালে এসেও জরিপের এই পরিস্থিতি। তাতে আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে এই দেশের মানুষজন সম্ভবত জরিপে ঠিকঠাক মতো তথ্য দেয় না। আমি আবারও বলছি যে এই প্রসেস বা ইয়েকে নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, সেজন্য আমি জরিপকে রিলাই করি না। এই যে ভারতেই তো আমি উদাহরণ দিলাম, চেক করতে পারি। মুজিবুর রহমান সাহেব, আপনি কিভাবে এইসব জরিপকে দেখেন? যে এনসিপির কিন্তু এই জরিপগুলোতে অবস্থান খুব একটা ভালো না। আচ্ছা, আমি আপনার এই প্রশ্ন ছোট করে হাতে সময় নিই। আপনার এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি জাহিদ ভাই একটা মানে একটা উদাহরণ দিয়েছিলেন, অ্যাব্রেগো গার্সিয়ার উদাহরণ। এখানে জাহিদ ভাই একটা ভুল তথ্য দিয়েছে। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে হলো 10 এপ্রিল, মানে ইউএস সুপ্রিম কোর্ট জুনে তাকে আনা হয়েছে, 10 এপ্রিল তাকে রায় দিয়েছে এবং 6 জুন তাকে নিয়ে আসা হয়েছে। আমি একটু বলি, আমি বলি আপনি সুপ্রিম কোর্ট আনায় না, সুপ্রিম কোর্ট আনায় না, এটা ফলাফলের জন্য আনা হয়েছে। আপনার এখানে সুপ্রিম কোর্ট কি বলছে? সুপ্রিম এখানে আপনার হল ট্রাম্প কি বলছেন? ট্রাম্প বলছেন, ইফ দ্য সুপ্রিম কোর্ট সেড ব্রিং সামবডি ব্যাক আই উড ডু দ্যাট, আই রেসপেক্ট
দ্য সুপ্রিম কোর্ট। না না আমি আপনাকে দেখাতে পারি কি বলেছেন। আমি বলেছি, আমি এখানে থরলি দেখেছি যে অ্যাব্রেগো গার্সিয়া কিন্তু আপনার হল তাকে ফেরত আনা হয়েছে। সুতরাং ট্রাম্প প্রশাসন যে তার মানে সুপ্রিম কোর্টের রায় মানে নাই কথাটা কিন্তু একেবারে সেকেন্ড জরিপের যে আপনি দেখেন এনসিপির বিরুদ্ধে যে প্রোপাগান্ডা হচ্ছে, এই প্রোপাগান্ডার পরে এনসিপির যে আজকে যে জরিপে যে তার যে আপনার 23 পয়েন্ট সামথিং আসছে, এটা আমি মনে করি এনসিপির জন্য তার যে রাইজিং একটা পলিটিক্যাল পার্টি হিসেবে বাংলাদেশে আসতেছে এটা কিন্তু বোঝা যায়। এবং আমরা মনে করি এনসিপির বয়স 8 মাস, এই 8 মাসে আপনি এনসিপির বিরুদ্ধে প্রোপাগান্ডার কথা বলছেন, যখন কথা বলছে দলের অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করে জয়পুরহাটে আপনাদের প্রধান সমন্বয়ক পদত্যাগ করেছেন। এই ধরনের এটা যখন দল বড় হবে, যখন হবে তখন কিন্তু কেউ পদত্যাগ করবে, 100 জন আসবে, একজন পদত্যাগ করবে, এটা হবে। এটা একটা বড় দলের লক্ষণই হলো এটা, যে এনসিপি বড় হচ্ছে, ভালো কার্যক্রম পরিচালনা করছে, সুতরাং কেউ ব্যক্তিগত অসন্তোষ থেকে সে দল থেকে চলে যেতে পারে। সুতরাং ব্যক্তির অসন্তোষের কারণে একজন চলে গেলে এটা এনসিপির দায় না। বরং আপনি দেখবেন যে কত শত লোক এনসিপিতে আসতেছে, এইটাই হলো এনসিপির মুখ্য বিষয় এবং এনসিপির সাকসেস। জি ডক্টর জাহিদুর রহমান, আপনি মনে একটু জবাব দিতে চাচ্ছেন? খুব দ্রুত। সেটা হচ্ছে শেষ পর্যন্ত আমার বক্তব্য হচ্ছে সুপ্রিম কোর্ট কোনো স্টেপ নিতে পারে না। আপনি এই 2 মাসে কি হয়েছে একটু সার্চ করবেন, আপনি একটু সার্চ করবেন। হ্যাঁ, ওনাকে অন্য মামলায় দেওয়া হয়েছে, আমি সেটা বলছি না। আপনি আমার কথাটা বোঝেন। এই 2 মাসে কি হয়েছে, এই রায় 2 মাসে কেন জুলাই সনদ বাস্তবায়ন করার বিষয় যদি না আমার পয়েন্টটা বুঝুন, আদালতের কথা আমরা যেহেতু অ্যাব্রেগো তখন কি হবে, আমরা যেহেতু অ্যাব্রেগো গাছের কথা বলছি, একটু বলি উদাহরণ দিয়েছে ট্রাম্প মানে না, কিন্তু ঠিক তাই এটা একটু বলি। এপ্রিল থেকে আবার বলছি মেনে নিয়েছে। আবার পয়েন্টটা বোঝেন, এপ্রিল থেকে জুন পর্যন্ত না মানায় সুপ্রিম কোর্ট কিছু করতে পারে না। এটা হয়েছে কেন জানেন? শেষ পর্যন্ত যে বললাম তীব্র শোরগোল শুরু হয়েছে। ভাই আপনার কথা ছিল যে ট্রাম্প মানে নাই এবং তিনি মানবেন না, হাতে সময় নেই, কিন্তু সুপ্রিম কোর্ট কোনো স্টেপ নিতে পারে না। আমার পয়েন্ট ছিল সেটা। সুপ্রিম কোর্ট আপনাকে আমি রিকোয়েস্ট করব 2 মাসের ডিবেট গুলো দেখবেন। তাকে জেলে দেওয়া হয়েছে, জেল থেকে বের হয়েছে, হাতে একেবারে সময় নেই, একটু 2 মাসের ডিবেট গুলো দেখবেন। ওটা ঠিক ছিল না। অ্যাডভোকেট আহমেদ আজম খান, সাম্প্রতিক সময়ের অ্যাডভোকেট আহমেদ আজম খান, এই যে সাম্প্রতিক সময়ের জরিপগুলো বিএনপি ভালো অবস্থায়, কিন্তু এই যে সামনে যে চ্যালেঞ্জগুলো এবং বিএনপিরও কাছে যে প্রত্যাশা মানুষের, দেখুন জরিপে বিএনপির যে অবস্থানটা এসছে, বিএনপি কিন্তু এর চেয়ে অনেক ভালো অবস্থান আসার কথা, কিন্তু বিএনপির বিরুদ্ধে দৃশ্যমান এবং অদৃশ্যমান যে প্রতিপক্ষগুলো, তারা বিএনপিকে যেভাবে বিতর্কিত করবার চেষ্টা করছে প্রতিনিয়ত, প্রতি জায়গায়, প্রতি ক্ষণে ক্ষণে, যে কারণেই কিন্তু এইগুলো এই জরিপে বিএনপির এই অবস্থান, নইলে বিএনপির অবস্থান আরও অনেক উপরে থাকবার কথা। তারপরে আমি বলবো যে এগুলো নিয়ে আমরা কাজ করছি, আমরা এগুলোকে বিবেচনায় নিচ্ছি এবং ভবিষ্যতে যাতে করে আমাদের বিরুদ্ধে যে অপপ্রচারগুলো চলছে বিভিন্ন দৃশ্যমান এবং অদৃশ্যমান মহল থেকে, সেগুলোকে মোকাবেলা করবার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আশা করি আরো ভালো করব। নূর খান, নির্বাচনের আগে নানা জরিপ, ভোটের মাঠে বাস্তবতা এবং আগামী নির্বাচন। দেখেন, জরিপের ব্যাপারে আমি একটা উদাহরণ বলে দিচ্ছি, আমার নিজের প্র্যাকটিক্যাল, নিজের ক্ষেত্রে যেটা ঘটেছে। আমরা বিভিন্ন সময় ট্রেনিং প্রোগ্রাম করি, ট্রেনিং প্রোগ্রামের একটা মূল্যায়ন করতে একটা জরিপ করা হয়, একটা শীট দেওয়া হয়। দেখা যায় যেখানে আমি ক্রস চিহ্ন দেওয়ার কথা সেখানে আমি রাইট চিহ্ন দিচ্ছি, যেটা বললেন ঠিকমতো আমার উত্তরটা ঠিক মতো হয় না। ওখান থেকে বেরিয়ে এসে চিন্তা করি যে এইটা আমি কেন দিলাম, আচ্ছা এটা তো আমার ক্রস দেওয়া উচিত ছিল, বা এটা 5 দেওয়া উচিত ছিল, আমি কেন 2 দিলাম। এরকম একটা আমরা আসলে এই জরিপের ব্যাপারে যতটা মনোযোগী হওয়া উচিত সেই জায়গাটায় ততটুকু মনোযোগী হতে পারে না, অথবা ওই লেভেল আমাদের অর্জন হয়নি। আপনাদের 4 জনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, পাবলিক পার্লামেন্ট আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে এই অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।